প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা সাধারণ গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। প্রথম ক্লাসটি কিন্তু ইতিমধ্যেই আমরা করিয়েছি। প্রথম ক্লাসটি ছিল বাস্তব সংখ্যার বেসিকের ওপর। আজকের ক্লাসটা হবে আমাদের বাস্তব সংখ্যার পুরোটাই হচ্ছে এমসিকিউর ওপর। আজকের এই ক্লাসটাতে আমরা আমাদের বোর্ডে আসে এমসিকিউ, আমাদের টাইপ ভিত্তিক এমসিকিউ এবং বিভিন্ন স্কুলে আসে এমসিকিউ গুলো কিন্তু সমাধান করাবো এবং তোমাদের পরিশেষে বলে দিব যে কোন কোন টাইপের এমসিকিউ গুলো বেশি গুরুত্বপূর্ণ, অল্প টাইমের ভিতরে এমসিকিউ কিভাবে সলভ করা যায় সেই সব বিষয়গুলো নিয়েও কিন্তু আজকে আমাদের ক্লাসে কথা হবে। সো তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবা। যারা এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে বিন্দু পরিমাণ প্রিপারেশন নেওনি, আমি তোমাদের এতটুকু বলবো শুধু যে তোমরা গত ক্লাসটা আর আজকের ক্লাসটা করো। এই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ আসবে 100% শিওর ইনশাল্লাহ তুমি কিন্তু কমন পেয়ে যাবা। যতগুলো এমসিকিউ এর আগে আসছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমি এই এমসিকিউ গুলো একটা একটা করে দেখবো। আমি শুধু অপশনগুলো এখানে লিখবো, লেখার পরে আমি ওই অপশনগুলো এবং ওই প্রশ্ন নিয়ে আলোচনা করে সেটা সমাধানটা বলে দিব। কারণ এক একটা এমসিকিউতে দেখবা অনেক বেসিক তুমি শিখতে পারতেছো, যদিও আমি কিন্তু বেসিক ক্লাস আলাদা করে নিয়ে নিছি অলরেডি। তুমি ওই ক্লাসটা দেখে আসলে আজকের ক্লাসটা বুঝতে তোমার কিন্তু অনেক সুবিধা হবে। আর আমি প্রতিটা এমসিকিউ বোর্ডে লিখবো না, কারণ প্রতিটা এমসিকিউ বোর্ডে লিখে করাইতে গেলে কিন্তু আমাদের অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে? সো আমরা শুধুমাত্র এমসিকিউটা ভালো করে পড়বো, পড়ার পরে ওইখানে অপশনগুলো আমরা এখানে লিখবো, লেখার পরে কোন অপশনটা সত্য হবে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। দেখো, প্রথম আমাদের যে একটা এমসিকিউ আছে, এইটা রাজশাহী বোর্ড 2016 এবং যশোর বোর্ড 2015 সালে আসছে। প্রশ্নটা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? নিচের কোনটি সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা? তা আমাদের এখানে অপশনগুলো দেওয়া আছে, আমি এবিসিডি লিখবো। হ্যাঁ, 1, বিতে আছে আমাদের 2, সিতে আছে আমাদের 3, সিতে আছে আমাদের 3 এবং ডিতে আছে আমাদের হচ্ছে 1, হ্যাঁ, এবং কত 2। এখন সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সব থেকে ছোট মৌলিক সংখ্যা, এটা কিন্তু আমি ক্লাসে কিন্তু অলরেডি বেসিক ক্লাসে বলেছি, সেটা হচ্ছে কত 2। আমরা জানি মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে? এখানে এই 2 হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা এবং 2 এর কিন্তু এই মৌলিক সংখ্যার কিন্তু এটা নিয়ে আরেকটা এমসিকিউ হতে পারে, সেটা হচ্ছে কি একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত? সেটা হচ্ছে আমাদের 2। 2 হচ্ছে এমন একটা মৌলিক সংখ্যা যেটা জোড়, আর 2 বাদে কোনো মৌলিক সংখ্যা কিন্তু জোড় পাওয়া যাবে না, বা কোনো জোড় সংখ্যায় 2 বাদে কোনো জোড় সংখ্যায় কিন্তু মৌলিক সংখ্যা না। আর 1 কিন্তু মৌলিক সংখ্যা না, আমরা জানি 1 না মৌলিক না যৌগিক, 1 কিন্তু মাঝামাঝি একটা সংখ্যা। এটা কিন্তু আমরা ওই যে সংখ্যার শ্রেণী বিভাগ সেখানে দেখিয়ে দিয়েছি। আমি তো তোমাদের আগেই বলেছি যে আমি ক্লাসগুলো যখন করাবো তখন প্রতিটা এমসিকিউ করাবো এবং এইটার সাথে আগের ক্লাসটার কি সম্পর্ক সেটাও কিন্তু তোমাদের আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? যেটা কোথায় করাইছি না করাইছি সেগুলো কিন্তু বলবো। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 2 হচ্ছে আমাদের সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। আচ্ছা, এরপরে আমাদের যে এমসিকিউটা আছে সেটা আমরা দেখব। সেটা হচ্ছে নিচের কোনটি ব্যতিক্রম? কোনটি ব্যতিক্রম আমাদের দেওয়া আছে, আমরা এইগুলোর মুছবো না। হ্যাঁ, এগুলোর মুছবো না, এখানে জাস্ট অপশনগুলো লিখে দেবো আমরা। প্রথম অপশনে দেওয়া আছে, এটা দেওয়া আছে 8, এটা দেওয়া আছে 6, একটা দেওয়া আছে 10, একটা দেওয়া আছে 10, আর একটা দেওয়া আছে 2। এখন বলছে নিচের কোনটি ব্যতিক্রম? হ্যাঁ, এখানে কিন্তু সবগুলো সংখ্যা, চারটা সংখ্যা লেখা আছে, একটা 2, একটা 6, একটা 8, একটা 10। এখন একটা জিনিস, মজার জিনিস দেখো, এটাও কিন্তু সেই মৌলিক সংখ্যার কনসেপ্ট থেকে আসছে। এখন দেখলে মনে হবে এটা জোড়, এটা জোড়, এটা জোড়, এটা জোড়, কিন্তু এই যে সংখ্যাটা একটু আগেই বললাম জোড় হওয়া সত্ত্বেও একমাত্র মৌলিক সংখ্যা 8। দেখো, জোড় প্লাস যৌগিক, জোড় প্লাস যৌগিক, জোড় প্লাস যৌগিক, কিন্তু এটা জোড় প্লাস মৌলিক, মানে একই সাথে সে জোড় এবং মৌলিক, আর এটা জোড় এবং যৌগিক, জোড় যৌগিক, জোড় যৌগিক। তার মানে একমাত্র এইটাই হচ্ছে ব্যতিক্রম যে কিনা জোড় কিন্তু মৌলিক, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি, এই যে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আশা করি আমাদের দ্বিতীয় যে এমসিকিউটা আছে সেটা আমরা বুঝতে পারছি। তো এই প্রথম যে এমসিকিউটা ওইটা যদি একটু ভালো করে বুঝে থাকে তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের জন্য খুবই সহজ হবে। এই যে এমসিকিউটা, এরপরে এমসিকিউ দেখবো আমরা, সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে বলা হয়। আচ্ছা, আমি এটা লিখে নিই, অমূলদ সংখ্যা। আর এটা দেওয়া আছে আমাদের হচ্ছে আমাদের দেওয়া আছে মূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এইটা হচ্ছে স্বাভাবিক, এইটা হচ্ছে আমাদের মূলদ। আর আরেকটা অপশন আমাদের দেওয়া আছে, আরেকটা অপশন দেওয়া হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক। আচ্ছা, প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে আমাদের সকল পূর্ণ এবং ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, তাহলে আমরা এখানে লিখি পূর্ণ সংখ্যা
প্লাস ভগ্নাংশ, এরা কোন সংখ্যার অন্তর্গত? দেখো আমি ছোট্ট করে একটু দেখাই। আমাদের ছিল কি বাস্তব, এই বাস্তব সংখ্যার দুইটা ভাগ, একটা হচ্ছিল আমাদের কি মূলদ, একটা ছিল কি আমাদের বলতো মূলদ, আর একটা ছিল কি আমাদের অমূলদ। তো এই অমূলদের কোনো শ্রেণীবিভাগ নাই, কিন্তু মূলদের শ্রেণীবিভাগ ছিল, সেটা হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা, এটা কিন্তু গত ক্লাসে আমরা করাইছি। আরেকটা হচ্ছে কি আমাদের ভগ্নাংশ, ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ। এখন দেখো তো কি বলছে, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, এই দেখো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ, এটা কার অংশ বিশেষ বলতো? মূলদ সংখ্যার অংশ বিশেষ। অর্থাৎ এখানে অমূলদের না, স্বাভাবিকের তো নাই, অঋণাত্মকের না, এটা হচ্ছে কি মূলদের অংশ বিশেষ। আশা করি আমরা বুঝতে পারছি। এবং এই এমসিকিউ গুলো কিন্তু আমরা এইটা কিন্তু অলরেডি ক্লাসে করাইছি, বেসিক ক্লাসে করাইছি। হ্যাঁ, বাস্তব সংখ্যা শ্রেণী বিন্যাসটা বা শ্রেণী বিভাগ যেটা আছে সেটা কিন্তু আমরা করাইছি। সো এটা থেকে কিন্তু খুব সহজে বুঝতে পারতেছি আমরা যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ কার অংশ? মূলদ সংখ্যার অংশ। আশা করি আমরা ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এর পরের এমসিকিউটা আমরা দেখি। এর পরের এমসিকিউটা আমাদের কোন বোর্ডে আসছে? আচ্ছা, এই যে এমসিকিউটা করলাম আমরা, এইটা আসছে হচ্ছে আমাদের যশোর বোর্ড 2016 সালে। আচ্ছা, কোনটি স্বাভাবিক সংখ্যা? এখানে কি কি সংখ্যা দেওয়া আছে? -1 √2, -1 √2 দেওয়া আছে, 5/2 আর 3, 5/2 আর 3। প্রশ্নটা হচ্ছে কোনটি স্বাভাবিক সংখ্যা? আচ্ছা বলো, এইটা এই √2 এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। এই যে এটা হচ্ছে কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা কিন্তু আমাদের একটা ভগ্নাংশ, এটা হচ্ছে কি আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা। আর এই যে এইটা হচ্ছে একমাত্র আমাদের স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা কি হবে বলতো? এই যে ডি, অর্থাৎ 3 হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। আমি স্বাভাবিক সংখ্যাগুলো যদি বলি, এই দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো, সেগুলোকে আমাদের কি বলা হয়তো বলতো? স্বাভাবিক সংখ্যা বলা হয়তো। আশা করি আমরা বুঝতে পারছি। দেখো এই ক্ষেত্রেও আমাদের হিসাবটা বুঝতে হবে। শূন্য কিন্তু এই যে আমাদের পূর্ণ সংখ্যার 3টা ভাগ হয়। হ্যাঁ, পূর্ণ সংখ্যা ভাগ কয়টা হয় বলতো? 3টা। এই পূর্ণ সংখ্যার শ্রেণী বিভাগে দেখছিলাম আমরা যেটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা এইটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা। আর একটা হচ্ছে কি, এই দেখো আরেকটা হচ্ছে জিরো, আরেকটা হচ্ছে জিরো, আরেকটা হচ্ছে আমাদের ঋণাত্মক, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এই স্বাভাবিক সংখ্যার আন্ডারে কারা আছে? শূন্যের থেকে বড় সকল পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 এগুলো। আর এই -1 -2 -3 এগুলো হচ্ছে আমাদের কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা, স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এই বড় হাতের এন দ্বারা। বা অনেক সময় দেখো, আর এই পূর্ণ সংখ্যাকে আমাদের জেড দ্বারা প্রকাশ করা হয়। আর অনেক সময় এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাকে আমরা আমাদের এই জেড দিয়ে এখানে একটা প্লাস দিয়েও প্রকাশ করা হয়। কারণ জেড মানে পূর্ণ সংখ্যা আর প্লাস মানে ধনাত্মক, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যাকে জেড প্লাস বা এন, বড় হাতের এন, এগুলো দ্বারাও কিন্তু প্রকাশ করা হয়। দেখো আমরা কিন্তু একটা এমসিকিউ শিখবো, সাথে সাথে কিন্তু আমাদের এরকম অনেক ফ্যাক্ট গুলো জেনে রাখবো, যেগুলো আমাদের পরবর্তী হয়তো এমসিকিউতে কাজে লাগতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? প্রশ্নের উত্তর হচ্ছে কি এই 3 হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। আচ্ছা, এইটা আসছে আমাদের যশোর বোর্ড 2000, আচ্ছা আমাদের না, এটা আসছে আমাদের এসএসসি সম্মিলিত বোর্ড 2018 সালে। আচ্ছা, এরপরে আমরা এটা দেখি, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে? আচ্ছা, তো এখানে কি আছে বলতো? মূলদ প্লাস অমূলদ, এইগুলোকে কি বলে? দেখো তো, আমরা শ্রেণী বিভাগটা করছিলাম। আচ্ছা, আমরা অপশনগুলো আগে দেখি। স্বাভাবিক সংখ্যা, একটা হচ্ছে স্বাভাবিক, তারপরে হচ্ছে আমাদের মৌলিক পূর্ণ সংখ্যা। আচ্ছা, একটা মৌলিক পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। আর এটা কি বাস্তব সংখ্যা। দেখো আমাদের কিন্তু একদম প্রথমেই যখন বাস্তব সংখ্যাকে ভাগ করছিলাম, তখন 2 ভাগে ভাগ করা গেছিল। একটা ছিল কি বলতো? মূলদ, আর একটা ছিল কি বলতো? আমাদের অমূলদ। যারা এটা ভালো করে বুঝতে পারছো, মূলদ এবং অমূলদ কার অংশ বিশেষ বলতো? বাস্তব সংখ্যার অংশ বিশেষ। অর্থাৎ উত্তর কোনটা হবে আমাদের? এই যে এটা হবে, ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই প্রশ্নটা আসছে হচ্ছে যশোর বোর্ড 2015 সালে, যশোর বোর্ড 2015 সালে। তো আশা করি আমরা এই শ্রেণী বিভাগটা ভালো করে জানলে কিন্তু এই টাইপের আমরা কিন্তু এই প্রথম যে টাইপটা করতেছি, হ্যাঁ, এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 হচ্ছে কি বাস্তব সংখ্যা ও বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস। আমি একটু এখানে এই টাইপটা লিখে নিই, এটা টাইপ 1। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা ও বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, শ্রেণী শ্রেণীবিন্যাস। এই টাইপটা করতেছি আমরা। এই টাইপের ভিতরে কিন্তু এখন যা যা করতেছি সব এই টাইপের ভিতরে থাকবে।
হ্যাঁ, আচ্ছা এরপরে দেখি আমরা এরপরের প্রশ্নটা কি বলতেছে আমাদের। এরপরে প্রশ্ন বলতেছে যে এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা। আচ্ছা, এ প্রশ্ন হচ্ছে আমরা এখানে লিখি এ বি ক্রমিক দুটি জোড় সংখ্যা, ক্রমিক দুটি জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা, হলে নিচের কোনটি বিজোড়। আমি এই শর্ট করে লিখবো, হ্যাঁ আমি অল্প করে লিখবো, তোমরা একটু বোঝার চেষ্টা করবা। দেখো প্রশ্ন দেওয়া আছে কি, অপশনে দেওয়া আছে এ স্কয়ার প্লাস 1, তারপরে বি স্কয়ার প্লাস 2, বি স্কয়ার প্লাস 2, তারপরে হচ্ছে এ স্কয়ার, তারপরে হচ্ছে আমাদের বি স্কয়ার, বি স্কয়ার। তো সহজ কথা, এ বি ক্রমিক দুটি জোড় জোড় সংখ্যা। প্রথম কথা হচ্ছে ক্রমিক মানে কি, যদি প্রথমটা 2 হয় পরেরটা 4 হবে, প্রথমটা যদি 8 হয় তারপরটা 10 হবে, এরকম। মানে আমরা জানি জোড় সংখ্যাগুলো কি 2 4 6 8 10 12 এরকম চলতে থাকবে। তার প্রথমটা 10 হলে তার পরেরটা নিব 12, 6 হলে পরেরটা নিব 8, বা 4 হলে পরেরটা নিব 6। তো ধরো সাপোজ একটা জিনিস খেয়াল করো, আমরা ধরো 2 নিলাম, তো 2 নিলে 2 আছে, দেখো 2 এর স্কয়ার, প্রথম কথা দেখো তো 2 একটা, তাহলে এ হচ্ছে 2 আর বি হচ্ছে কত আমাদের 4, তাহলে 2 এর স্কয়ার, জোড় সংখ্যার বর্গ সবসময় জোড় হয়, তো আমাদের বলছে নিচের কোনটি বিজোড়, এ স্কয়ার, তার মানে জোড় স্কয়ার, জোড়ের স্কয়ার, তো জোড় এটা হবে না আমাদের। বি স্কয়ার মানে জোড়ের স্কয়ার, জোড় হবে না। আচ্ছা বি স্কয়ার মানে জোড়, জোড়ের সাথে 2, 2 ওটা জোড়, তো জোড়ের সাথে জোড় যোগ করলে কি হবে, জোড় হবে, তারপরে এটা হবে না। তাহলে বুঝতেই পারতেছো, ধরো সাপোজ এটা এ স্কয়ার, এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যার বর্গ কি জোড় সংখ্যা, তার সাথে 1 যোগ করলে কি সংখ্যাটা অবশ্যই বিজোড় হবে, তার মানে অ্যানসারটা আমাদের এইটা হবে। তো প্রশ্নটা ছিল কি, এ বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা, নিচের কোনটি বিজোড় সংখ্যা, সেটা হচ্ছে আমরা হিসাব করে দেখলাম কি এ স্কয়ার প্লাস 1। তো আমাদের এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। এটা কিন্তু অলরেডি আমাদের চলে আসছে, কোন বোর্ডে আসছে এটা আমাদের, এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2024। হ্যাঁ এইবার এই দেখো এই বছর কিন্তু এটা আসছে, যশোর বোর্ড 2024 সালেই কিন্তু আমাদের এই প্রশ্নটা আসছে। আচ্ছা এরপরে আমরা দেখি, আচ্ছা আমাদের টাইপ 1 অলরেডি আমাদের শেষ, টাইপ 1 এ আমাদের এই রকম টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে। এবার আসবো আমরা টাইপ 2। এই যে টাইপ 2, এই টাইপ 2টা আসলে বিশাল ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ আসলে মনে করতে হবে যে এখান থেকে আসা সম্ভাবনা বেশি বেশি, ঠিক আছে। এটা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ণয়, মূলদ ও অমূলদ নির্ণয়। আমি আমি এই মূলদ অমূলদ নির্ণয়ের ক্ষেত্রে আমি কিন্তু অলরেডি এটা কিন্তু বিস্তর আলোচনা করছি আমাদের বেসিক ক্লাসে। তারপরেও আমি এই অমূলদকে তোমাদের একটু আইডেন্টিফাই করার জন্য দুইটা ফর্মুলা দেখাবো, দুইটা ফর্মুলা। একটা হচ্ছে দশমিকের ক্ষেত্রে, আর একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি, যদি যদি রুটের ভিতরে, রুটের ভিতরে তোমার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা মনে আছে, এই পূর্ণবর্গ নয় এমন সংখ্যা, পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় এমন সংখ্যা যদি রুটের ভিতরে থাকে তাহলে সেটা অম্লত সংখ্যা। আর একটা হচ্ছে কি অসীম অনাবৃত, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ যেগুলো, সেগুলো কিন্তু আমাদের অম্লত সংখ্যা। যেরকম ধরো সাপোজ 2.01350, হ্যাঁ 92, এরকম চলতেই থাকবে, কোনো অঙ্ক রিপিট করবে না, কোনো অঙ্ক বারবার আসবে না, এরকম এরকম যে আমাদের সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে অম্লত সংখ্যা। তাহলে অম্লত সংখ্যা কি, অসীম দশমিক, মানে দশমিকের পরে অসীম সংখ্যক কিন্তু অনাবৃত, মানে আবৃত নয়, মানে রিপিট করবে না, এরকম টাইপের সংখ্যা হচ্ছে অম্লত সংখ্যা। এবং পূর্ণবর্গ নয় এমন সংখ্যা হচ্ছে অম্লত সংখ্যা। এরকম কিন্তু প্রচুর এক্সাম্পল কিন্তু আমি বেসিক ক্লাসে দিছি, তোমরা যারা বেসিক ক্লাসটা দেখোনি আমি এখনো বলবো তোমরা আগে ওই ক্লাসটা করো। বেশি ক্লাস, বেশিক্ষণ না, 40 থেকে 50 মিনিটের ক্লাস, ওই ক্লাসটা করলে এই আজকের ক্লাসটা কিন্তু, এখনকার ক্লাসটা কিন্তু খুবই খুবই সহজে তোমরা বুঝতে পারবা, এবং এটা কিন্তু সারা জীবন মাথা থেকে যাবে। তোমার কিন্তু নিজের থেকে আর পড়াও লাগবে না, আমি বিশ্বাস করি তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো তোমাদের নিজের থেকে আর এগুলো পড়াও লাগবে না, হয়তো ওই পরীক্ষার আগে একটা রিভিশন দিয়ে চলে যাবা, যথেষ্ট। ঠিক আছে, তো আমাদের এইবার প্রশ্নগুলো দেখি, প্রশ্নগুলো দেখবো আমরা, জাস্ট দেখি আমাদের কি আসছে, নিচের কোনটি অম্লত সংখ্যা। অপশন দেওয়া আছে 0.2, 0.2 এর মাথায় পৌনগুণিক। আচ্ছা তারপরে হচ্ছে √9, √9 ডিভাইডেড 16, তারপরে হচ্ছে আমাদের কিউবিক রুট, কিউবিক রুট 8 ডিভাইডেড 27। আচ্ছা আর এটা হচ্ছে 5 ডিভাইডেড √3। আচ্ছা আরেকটা কথা বলি, আমি এখানে কয়েকটা সংখ্যার আমি সম্পর্কে ধারণা দিতে চাই আমি আগে, যে কয়েকটা সংখ্যার বর্গ, বর্গ তো সবাই আমরা জানি, আমরা ঘন কয়েকটা ঘন লিখে রাখি, যে 1 এর ঘন করলে 1, 2 এর ঘন করলে হচ্ছে 8, 3 এর ঘন করলে হচ্ছে আমাদের 27, 4 এর যদি ঘন করি আমরা 64, 4 এর ঘন করলে আমাদের 64, 5 এর ঘন করলে আমাদের মোটামুটি 125।
এই মোটামুটি 5টা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর উল্টা কথাটা কিন্তু সত্য। উল্টা কথাটা কি? এই দেখো, 5 কিউ করলে যেরকম 125 হয়, সিমিলারলি এই 125 এর কিউবিক রুট, হ্যাঁ, যদি কিউবিক রুট করা হয় 125 কে, তাহলে মান আসবে কত বলতো? 5 আসবে। এই কিউবিক রুট 125 মানে হচ্ছে এই 125 এর পাওয়ার 1/3, 1/3 কত? 3। এটা কেন হয় আমি একটু ছোট করে বলি, দেখো, এই 125 এর এই কিউবিক রুট এর অর্থ হচ্ছে 125 এর পাওয়ার, আমরা জানি এখানে যেটা থাকে সেটা হচ্ছে 1 ভাগ, সেটা হয় অর্থাৎ 1/3। আচ্ছা, 25 কে লেখা 125 কে কি লেখা যায়? 5 কিউ লেখা যায়, 5 কিউ। এরপর আবার কত পাওয়ার হচ্ছে? কত? 1/3। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তা পাওয়ারের পরে কি হয়? গুণ হয়, 3 গুণ 1/3, অর্থাৎ 3 কাটা গেলে আমাদের থাকে কত? 5। অর্থাৎ এই কিউবিক রুট 125 করলে আমাদের আসবে কত? 5 আসবে। হ্যাঁ, আমাদের কিউবিক রুট 125 করলে আমাদের চলে আসবে কত? 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো একটা জিনিস খেয়াল করবো, আমাদের এই কিউবের ব্যাপারটা আমরা বুঝতে পারছি আশা করি, ঠিক আছে? যদি আমাদের তাহলে যে কিউবিক রুট 27 করি, 27 করলে কত আসবে বলতো? এই দেখো, 3 কিউ করলে কত? 27। তাহলে 27 কে কিউবিক রুট করলে কত হবে? 3। কত আসবে? 3 আসবে। 8 কে কিউবিক রুট করলে কত হবে? 2 হবে। 1 কে কিউবিক রুট কত হলে 1 হবে। 64 কে কিউবিক রুট করলে কত হবে? 4 হবে। আশা করি আমরা বুঝতে পারছি। আর এমনিতে রুট আমরা জানি এগুলো, যে বর্গ সংখ্যা যেগুলো আছে, 1 এর স্কয়ার কত? 1, 2 এর স্কয়ার কত আমাদের? 4, 3 এর স্কয়ার হচ্ছে 9, 4 এর স্কয়ার হচ্ছে 16, 5 এর স্কয়ার হচ্ছে 100, শুধু 25। এইরকম কিন্তু প্রচুর পরিমাণ বর্গ কিন্তু আমাদের শিখতে হবে। 20টা সংখ্যার বর্গ তো আমাদের মিনিমাম শেখাই লাগবে। আর ঘনর ক্ষেত্রে আমাদের 10টা মতো শিখলে কিন্তু এনাফ। তবে এই অধ্যায়ের জন্য 5টাই এনাফ আমাদের আশা করা যায়। আচ্ছা, তো এখন আমরা দেখি কোনটা আমাদের অমূলদ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে কি, এই যে একটা অমূলদ সংখ্যার সাথে দেখো, একটা অমূলদ সংখ্যার সাথে যদি মূলদ সংখ্যা যোগ করো, হ্যাঁ, মূলদ সংখ্যা যোগ করলেও সে অমূলদই থাকবে। সে কি? অমূলদ থাকবে। ধরো সাপোজ √12 একটা অমূলদ সংখ্যা, এর সাথে তুমি একটা 2 যোগ করছো, তার মানে এই পুরো সংখ্যাটা কিন্তু এখনো অমূলদই আছে। তারপরে √12 একটা অমূলদ সংখ্যা, এটাকে ধরো একটা মূলদ সংখ্যাতে ভাগ করছো, তাও কি সে একটা অমূলদ সংখ্যায় থাকবে। ধরো √12 এর একটা অমূলদ সংখ্যা, ধরো না কি এটা √12 একটা অমূলদ সংখ্যা, এর সাথে 2 গুণ করছো, তাও কিন্তু অমূলদই থাকবে। √12 থেকে 2 বিয়োগ করছো বা 5 বিয়োগ করো, যাই করো না কেন, তার মানে একটা কথা বলতে পারি, অমূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো সংখ্যাই কি হবে বলতো? অমূলদ হবে। আমি একটু বেসিক গুলো বলে নিলাম, হ্যাঁ, কারণ এরকম টাইপের বেসিক কিন্তু আমাদের বেসিক ক্লাসটাতে কম ছিল। এখন আমরা এই যে এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এরকম এমসিকিউ দেখবা, আমরা এখন এরকম অনেক এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে? অর্ধেকের বেশি আমরা এটাই করব, এরকম টাইপের করব। তো এরকম দেখলে যেন তুমি করতে পারো, ঠিক আছে? এর জন্য কিন্তু তোমাকে অবশ্যই মানগুলো মুখস্থ করতে হবে। আমি আবারও বলতেছি, দেখলেই যেন করতে পারো, এর জন্য কি করা লাগবে? মানগুলো মুখস্থ করা লাগবে। আচ্ছা দেখো, প্রথম কথা হয়, এটা কি আমাদের অমূলদ সংখ্যা হবে? কথা হচ্ছে না, কারণ আমরা বলছিলাম কি অনাবৃত, এটা কিন্তু আবৃত। অনাবৃত হইলে সে হচ্ছে কি আমাদের অমূলদ হবে, তার মানে এটা আবৃত, সো এটা হবে না। তো এটা আমাদের অ্যান্সার না, এটা অমূলদ না। আমাদের বের করতে হবে কি অমূলদ, নিচের কোনটি অমূলদ বের করতে হবে। এবার দেখো 9 কে রুট করা যায়, দেখো 9 কে যদি রুট করি 3 হয়, আবার 16 কে রুট করলে কত হবে? 4। যেইগুলোকে পি ভাগ কিউ আকারে লেখা যায়, যেই ভগ্নাংশকে পি ভাগ কিউ আকারে, মানে দুইটা আমাদের স্বাভাবিক সংখ্যা বা দুইটা পূর্ণ সংখ্যার যে ভাগফল আকারে লেখা যায়, সেটা কিন্তু আমাদের কি জানি আমরা বলতো? মূলদ সংখ্যা। এক কথায় কি ভাই, যে এইরকম বাদে যা আছে সব মূলদ, তার মানে এটা কি? এটা মূলদ সংখ্যা, এটা আমাদের মূলদ সংখ্যা, তার মানে এইটা কিন্তু অমূলদ না। আচ্ছা, এইটা দেখি, এই দেখো, এই কিউবিক রুট উপরেও আছে নিচেও আছে, তার মানে কিউবিক রুট 8, কিউবিক রুট 27। তো কিউবিক রুট 8, এই দেখো, আমরা বলছিলাম, এই যে বললাম কিউবিক রুট 8 করলে কত হবে? 2 হবে, 2। আবার কিউবিক রুট 27 মান কত হবে? এই যে কিউবিক রুট 27 মান কত? 3। তা 2/3 এটা কি এই দুটোর ভিতরে পড়ছে? কথা হচ্ছে না, পড়িনি। সো এটাও কি আমাদের অমূলদ সংখ্যা না, এটা একটা মূলদ সংখ্যা। তাহলে দেখো, এই যে 5 কিন্তু মূলদ সংখ্যা, খুব ভালো কথা। কিন্তু এই √3 কিন্তু মূলদ না। কারণ দেখো, আমাদের হিসাবটা কি ছিল? এই রুটের ভিতরে এই যে 3, এই 3 সংখ্যাটা কি পূর্ণবর্গ? না। পূর্ণবর্গ কোনগুলো? যারা পূর্ণ সংখ্যার বর্গ, যেরকম 1, 4, 9, 16, 25, ঠিক আছে? তারপরে ধরো সাপোজ 36, তারপর 49, 64, 81, 100, 121, 144, 169,
169, 196, হ্যাঁ, এরকম এরকম যে সংখ্যাগুলো 225, এই সকল এগুলো সংখ্যাগুলোকে বলা হয় কি পূর্ণবর্গ সংখ্যা। তার মানে রুট ওভার যে 196 থাকে, তাহলে বুঝবো কি আমরা, যেটা কিন্তু আমাদের, এটা কিন্তু আমাদের কি না বলতো, এটা কিন্তু আমাদের অমূলদ না, এটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এই পূর্ণবর্গ সংখ্যার যদি থাকে, রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা থাকলে সেটা মূলদ, আর যদি না থাকে সেটা কি অমূলদ। তো দেখো এই রুটের ভিতরে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, এটা কিন্তু, এইটা কিন্তু অমূলদ। তাহলে দেখো মূলদ সংখ্যাকে অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করলে কি হবে, সে অমূলদ হবে। আমরা একটু আগে বললাম অমূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন, কি হবে বলতো, অমূলদই হবে। তার মানে আমাদের এইটাই কিন্তু রাইট অ্যান্সার। দেখো আমি প্রথম এমসিকিউটার জন্য কিন্তু অনেক কথা বললাম, এইবার বাকি যত এমসিকিউ আছে না, জাস্ট অল্প টাইমের ভিতরে কিন্তু হয়ে যাবে। আগে একটু বেসিকটা ভালো করে শিখতে হবে আমাদের। এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কোনটা, এইটা। আচ্ছা, এরপরে আমাদের অপশনগুলো দেখি। আমরা বারবার হয় নিচের প্রশ্ন আসবে কি, নিচের কোনটি মূলদ আর না নিচের কোনটি অমূলদ। আচ্ছা, এটা কিন্তু আমাদের কোন বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ড 2024 আসছে এই প্রশ্নটা, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা দেখি আরেকটা প্রশ্ন, রুট ওভার, এটা দেওয়া হচ্ছে রুট ওভার 5/80, রুট ওভার 5/80 কোন ধরনের সংখ্যা, এটা কোন ধরনের সংখ্যা তোমাকে বলতে হবে। আমি এখানে লিখি, এটা স্বাভাবিক সংখ্যা, প্রথম অপশনটা হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক, তারপরটা হচ্ছে আমাদের কি অমূলদ, মূলদ আর মৌলিক, অমূলদ, মূলদ, আর এটা হচ্ছে কি মৌলিক। প্রথম কথা হচ্ছে দেখো, দেখো আমরা দেখব যেটা অমূলদ কিনা, হ্যাঁ। আচ্ছা দেখি আমরা, এই যে রুট ওভার 5 আমাদের যে 80, হ্যাঁ, তো এইটার মানে কি, এই রুটটা কি উপরেরটাও আছে আবার কি নিচেরটাও আছে। এখন একটা জিনিস খেয়াল করবা, আমরা অনেকে কিন্তু √5, এটা কিন্তু আমাদের কি দেখো তো, এটা কিন্তু একটা আমাদের অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা খুব দেখলেই বোঝা যাচ্ছে, কারণ কি রুটের ভিতরে যে সংখ্যা সেটা কি পূর্ণবর্গ সংখ্যা বলতো, পূর্ণবর্গ নয়, তাহলে উপরে একটা অমূলদ। এবার নিচে, নিচে দেখো আমাদের, আমরা জানি কি এই যে 81 পূর্ণবর্গ, কিন্তু 80 কি পূর্ণবর্গ বলতো, 80 কিন্তু পূর্ণবর্গ না। ঠিক আছে, 80 কিন্তু পূর্ণবর্গ না। এখন এখন তার মানে কি, তাহলে এটাও তো, নিচেরটাও তো অমূলদ, নিচেরটা অমূলদ, একটা উপরে অমূলদ আর নিচেরটা অমূলদ, এই ক্ষেত্রে কিন্তু এদের ভাগফলটা মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে। কিরকম ভাবে, ধরো সাপোজ ধরো উপরে হচ্ছে √5, নিচেও ধরো √5, দুটাই অমূলদ, কাটাকাটি করলে কি এটা 1 আসছে, এটা তো মূলদ সংখ্যা। আবার দেখো, মনে করো সাপোজ উপরে √5 নিচে √2, উপরেরটা অমূলদ নিচেরটা অমূলদ, এদের ভাগফলও কিন্তু কি আসবে বলতো, অমূলদই আসবে। তো এরকম মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে, কিন্তু আমি একটা কথা কিন্তু কনফার্ম করছি, অমূলদের সাথে মূলদের যাই হোক না কেন সেটা অমূলদ। কিন্তু অমূলদের সাথে মূলদ, অমূলদের সাথে অমূলদ, এর ভাগফল গুণফল মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে। তো এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে দেখো, এইখানেই কিন্তু এই 5 আর 80 সাথে কিন্তু একটা কাটাকাটি সম্পর্ক আছে, কাটাকাটি করা যায়। ঠিক আছে, সো দেখি আমরা এটা কাটাকাটি করলে কেমন হয়। দেখো আমরা যদি এই যদি এরকম 5 কে আর 80 কে যদি কাটাকাটি করি, এটা কাটলে হচ্ছে 1, 1 আর 3 6, তার মানে 16, তোমার উপরে কত 1 আর নিচে কত বলতো 16। এখন দেখো এই 1 কে রুট করলে 1 আর 16 কে রুট করলে কত 4, তার মানে সংখ্যাটা আলটিমেটলি কত বলতো, যদিও এইভাবে আসে, যদিও আমাদের এইভাবে আসে, কিন্তু আসল সংখ্যাটা হচ্ছে 1/4। এখন আমাকে বলো যে 1/4 কি স্বাভাবিক সংখ্যা, উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে কি না, স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা না। কারণ কি, কারণ হচ্ছে স্বাভাবিক সংখ্যা আছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেগুলো সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এইগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, তো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা না। আচ্ছা, এটা কি অমূলদ সংখ্যা, আচ্ছা অমূলদ সংখ্যার কথা ছিল কি বলতো, এই যে রুটের ভিতরে কি পূর্ণবর্গ না এমন সংখ্যা থাকতে হবে, এখন রুটের ভিতরে কি পূর্ণবর্গ না এমন সংখ্যা আছে, নাই, তাহলে এটা স্বাভাবিক ভগ্নাংশ। দেখো আমরা দেখি তারপরে কি আছে, মৌলিক সংখ্যা, না মৌলিক সংখ্যা তো কি এই যে আমাদের যেই সংখ্যা, এই যে আমাদের স্বাভাবিক সংখ্যার ভিতরে কিন্তু যেইগুলো ওই সংখ্যা এবং 1 ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলোকে মৌলিক বলছিলাম আমরা। এই 3, 2, 3, 5 এইগুলো ভগ্নাংশ তো তোমার মৌলিক সংখ্যা হবেই না। সো এইটাও কিন্তু না, আবার এইটাও কিন্তু না, একমাত্র থাকতেছে কে বলতো মূলদ, সে কিন্তু মূলদ সংখ্যা হবেই। দেখো এটা একটা আমাদের জানি, এটা একটা সাধারণ ভগ্নাংশ এবং এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে কি এটা প্রকৃত ভগ্নাংশ। আমরা যখন ওই যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস পড়ছিলাম, তখন কিন্তু দেখছিলাম যে এটা একটা আমাদের প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। কারণ হচ্ছে কি, যদি আমাদের এই যে লব, লব যদি হরের থেকে ছোট হয় তাহলে সেটা কি প্রকৃত হয়। ঠিক আছে, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। আর আমরা জানি এই প্রকৃত বলো, অপ্রকৃত বলো, মূলদ বলো, অমূলদ বলো, সবই কার অংশ বলতো, এই যে অমূলদ বলতেছি সরি, এই তোর পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ, এই সবই কার অংশ বিশেষ বলতো, মূলদ সংখ্যার অংশ বিশেষ। অর্থাৎ এইটা
এইটা এইটা এইটা এইটা এদের স্পেসিফিক ভাবে কারণ না হলেও এটা কিন্তু অ্যান্সার সঠিক হবে। এবার দেখো এই এমসিকিউটা একটু বোঝানোর জন্য ছোট একটা এক্সাম্পল। ধরো একটা স্টুডেন্ট ক্লাস 6-এ পড়ে, হ্যাঁ, এখন বললো যে ক্লাস 6-এ পড়া স্টুডেন্ট, মানে ধরো 6-এ পড়া স্টুডেন্টের একটা নাম দেওয়া আছে, যে এই নামের স্টুডেন্টটি কোন শ্রেণীর শিক্ষার্থী বা কোথাকার শিক্ষার্থী এটা দিছে। হ্যাঁ, তারা বললো যে ক্লাস 7, ক্লাস 9, ক্লাস 10, আর এখানে দেওয়া আছে যে ওই স্কুলের নাম দেওয়া আছে। ঠিক আছে, এখন ওই স্কুলের যে নাম, মানে ওই স্কুলে কিন্তু এই 7-এর স্টুডেন্ট ওই স্কুলে পড়ে, 9-এরটাও পড়ে, 10-এরটাও পড়ে। আবার যদি সে এই অপশনের ভিতরে না পড়ে কিন্তু ওই স্কুলে পড়ে, তাহলে কিন্তু সেই স্কুলের ভিতরে পড়ে যাচ্ছে অলরেডি, তাই না? তার মানে ধরো সাপোজ ধরো একটা ছেলে সাকিব নামে ধরো একটা ছেলে, সে হচ্ছে ধরো ধরো সাপোজ তোমার বলো ঢাকা ধরো রেসিডেন্সিয়াল কলেজ, হ্যাঁ, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ স্কুলের নাম দিলাম ধরো সাপোজ স্কুল, এই ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলে পড়ে সাকিব নামে একটা ছেলে, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে এই স্কুলে তোমার হচ্ছে 6-এ পড়ে, ধরো, হ্যাঁ, তোমার হচ্ছে 6-এ পড়ে। এখন অপশন দেওয়া আছে এখানে ধরো 7, ধরো 9, আর এখানে ধরো 10, আর এখানে দেওয়া আছে কি এই যে ঢাকা তোমার হচ্ছে রেসিডেন্সিয়াল স্কুল। এখন কথা হচ্ছে সে 7-এও পড়ে না সাকিব, আবার 9-এও পড়ে না, আবার 10-এও পড়ে না, কিন্তু সে তো ওই স্কুলের 6-এ পড়ে, তার মানে কি ওই স্কুলের ভিতরে কি পড়ে না? অবশ্যই কিন্তু পড়ে। তো ব্যাপারটা হয়ে গেছে এখানে ঠিক অনেকটা এরকম, এই সংখ্যাটা কিন্তু ওই সেই আমাদের দেখো আমাদের, আমি কিন্তু একটু তোমাদের এই জিনিসটাকে যেন গেঁথে যায়, আমি কিন্তু সেই জন্য কিন্তু ডিটেলস বলার চেষ্টা করি। আমি জানি অনেকে হয়তো বুঝে গেছে এর আগের ব্যাপারটা। ধরো আমরা জানি কি যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যাটা হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে আমাদের কি অমূলদ। এখন এই মূলদের আবার শ্রেণী বিভাগ হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশ আর এই দেখো পূর্ণ সংখ্যার কি আবার দেখো ধনাত্মক আর ঋণাত্মক, আর একটা আছে কি 1 সরি 0, এটা আছে 0, আর এখানে আছে কি আমাদের দেখো এটা স্বাভাবিক তোমার আছে সাধারণ ভগ্নাংশ, এটা সাধারণ ভগ্নাংশ, আর এটা হচ্ছে কি আমাদের দশমিক ভগ্নাংশ, দশমিক। এখন আবার এই স্বাভাবিক এই ধনাত্মকের ভিতরে আবার 3টা ভাগ, একটা হচ্ছে কি আমাদের মৌলিক, একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে কি আমাদের যৌগিক। দেখো এইখানে দেখলেই বুঝতে পারবে আমরা যে আমাদের এই যে 1/4 কিন্তু এই যে এখানকার অংশ বিশেষ, এটা আছে প্রকৃত আর এটা আছে অপ্রকৃত, এটা অপ্রকৃত। তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি এই অপ্রকৃত অংশ বিশেষ, কিন্তু অপশনে কি দেখো তো অপ্রকৃত কোথাও দেওয়া আছে? দেওয়া কিন্তু নাই। ঠিক আছে, এটা কিন্তু সরি এটা অপ্রকৃত না, সরি আমি একটু ভুল বলছি, এটা হচ্ছে প্রকৃত অংশ বিশেষ, কারণ এটা কি লবটা আমাদের ছোট, লব ছোট হলে প্রকৃত, সেটা প্রকৃত অংশ বিশেষ। এখন প্রকৃত অপশনটা কি এখানে কোথাও দেওয়া আছে? নাই। তাহলে দেখো যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোর সাথে ম্যাচ করে কিনা। মৌলিক, তো মৌলিক হইতে গেলে অবশ্যই তাকে পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, তো পূর্ণ সংখ্যাই না, তো এটা মৌলিকই না। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলছে আরেকটা আমাদের কি স্বাভাবিক সংখ্যা হইতে গেলেও দেখো এই যে স্বাভাবিক সংখ্যা আমাদের এই ধনাত্মক সংখ্যাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা হইতে গেলেও কি পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, এটা তো একটা ভগ্নাংশ সংখ্যা, তার মানে স্বাভাবিক সংখ্যাও কিন্তু না। তার মানে এবার এটা অমূলদ। আচ্ছা অমূলদ হইতে গেলে তো এইদিকে, হ্যাঁ, এগুলো অমূলদ হইতে গেলে আমাদের কি রুটের ভিতরে কি পূর্ণবর্গ না এমন সংখ্যা থাকতে হবে, এখানে তো কোনো রুটই নাই। ঠিক আছে, অথবা এই যে এদের যে আমাদের এদের পি ভাগ কিউ আকারে লেখা যাবে না, এক কথায় কি অমূলদ সংখ্যা পি ভাগ কিউ আকারে লেখা যায় না, এ তো পি ভাগ কিউ আকারে লেখাই রয়েছে। ঠিক আছে, বা আমাদের ভগ্নাংশ করে লেখা যাচ্ছে, তার মানে এটা অমূলদ হবেই না, তার মানে এটা অমূলদ না, তার মানে থাকলো কি মূলদ। এখন দেখো এই মূলদের আন্ডারে কি যে এরা যা আছে সবই আছে মূলদ, তার মানে কি প্রকৃত একটা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে কারো অংশ বিশেষ না হইলে কি সে অবশ্যই মূলদ সংখ্যার অংশ বিশেষ। আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের নেক্সট যে প্রশ্ন, সেই প্রশ্নটার দিকে চলে যাব আমরা। আমরা কিন্তু এরকম টাইপের কিন্তু প্রচুর এমসিকিউ পাবো। হ্যাঁ, আমরা এখন যেটা করতেছি মূলদ নাকি অমূলদ এরকম টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর পাবো আমরা। আচ্ছা তো আমাদের এ বি সি ডি। আচ্ছা এরপরের প্রশ্নটা দেখি আমরা। এর পরের প্রশ্নটা হচ্ছে আমাদের নিচের কোনটি অমূলদ সংখ্যা, আমাদের বের করতে হবে অমূলদ সংখ্যা বের করতে হবে, যেখানে অপশন দেওয়া আছে কিউবিক রুট 64 আর 36।
আর সরি একটু আমার লেখার ভুল গেছে, এটা হচ্ছে কিউবিক রুট 64, এটা হচ্ছে শুধু উপরের কিউবিক রুটটা, আর রুট ওভার 36। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের 32/64, রুট ওভার 32, নিচে আছে রুট ওভার 64, এরকম দেওয়া আছে। এরকম দেওয়া আছে 81 আর 625, রুট ওভার 81 ওভার 625, রুট ওভার 625। আর হচ্ছে আমাদের হচ্ছে কিউবিক রুট 8, কিউবিক রুট হচ্ছে কত আমাদের 27। আচ্ছা দেখো আমাদের নিচের কোনটি অমূলদ সংখ্যা, আমাদের বলছে কি নিচের কোনটি অমূলদ সংখ্যা সেটা আমরা দেখব। প্রথম কথা দেখি আমাদের কি কি হয়। দেখো এইটার ক্ষেত্রে দেখি আমরা এই কিউবিক রুট 64, দেখো তো এই যে কিউবিক রুট 64 কত হবে বলো তো 4 হবে, এটা 4। আর 36 কে রুট করলে কত হবে দেখো তো, এই যে আমাদের 5 এর স্কয়ার 6 এর স্কয়ার কত 36, আর 36 কে রুট করলে কত হবে 6, তাহলে 4/6 কিন্তু অমূলদ সংখ্যা না, সহজ কথা, তাহলে এটা আমাদের অ্যানসার না। আচ্ছা 32/64, প্রথম কথা এটারও রুট তাহলে আমরা কি একবার এরকম লিখতে পারি না যে দুইটারই একবারে রুট, এবং এটা কিন্তু কাটারি করা যায়, তাহলে নিচে আছে কত 2, তাহলে উপরে থাকছে 1, নিচে থাকছে কত আমাদের 2, আর এটা কিন্তু পুরোটা রুট, তো রুট ওভার 1 রুট ওভার 2, তাহলে উপরে 1 নিচে 2। এখন তুমি আমাকে বলো যে এই যে 1 তো একটা মূলদ সংখ্যা, কিন্তু রুট 2 তো একটা অমূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যাকে অমূলদ সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা কি হবে, অবশ্যই কি অমূলদ সংখ্যা হবে, কারণ আমাদের এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। এখন আমি বাকিগুলো যে অ্যান্সার না সেটাও আমি ছোট্ট করে একটু দেখাই দিই। সেটা হচ্ছে কি প্রথমটা বলছে আমাদের এই যে এটা বলছে 81 কে রুট করলে রুট 81 মানে কত 9, আর 625 কে রুট করলে হচ্ছে আমাদের 25। হ্যাঁ, তুমি যদি ক্যালকুলেশন করো 81 কে রুট করো 9 আসবে, আর আমার 25 এর স্কয়ার করলে 625 পাই। হ্যাঁ, সো 625 কে রুট করলে কত হবে 25 আসবে, 9/25, এটা কিন্তু এটা আমাদের কি সাধারণ ভগ্নাংশ, এটা কিন্তু অমূলদ না। আচ্ছা কিউবিক রুট 8, দেখো তো কিউবিক রুট 8 করলে কত হবে 2, আর কিউবিক রুট 27, তার মানে কত আসবে 3, 2/3 কিন্তু এটা আমাদের ভগ্নাংশ। আমরা জানি যতগুলো p/q আকারে লেখা যাবে বা লব হর আকারে লেখা যাবে সেগুলো মূলদ, তার মানে এইটাই হচ্ছে আমাদের একমাত্র সংখ্যা যেটা কিন্তু অমূলদ। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা এই টাইপের আমরা নেক্সট আরেকটা প্রশ্ন দেখি। দেখো আমাদের এই প্রশ্নটা কিন্তু আসছে এইবার দিনাজপুর বোর্ড 2024 সালে। নিচের কোনটি মূলদ সংখ্যা, এবার চাইছে কি আমাদের মূলদ, তার মানে এখানে বুঝতে পারতেছো বেশিরভাগ ক্ষেত্রেই অমূলদ থাকবে, একটা মূলদ, একটা হচ্ছে 2√3 অপশনে, তারপরে আছে আমাদের √7 অপশনে, তারপরে আছে আমাদের √3/√2, √3/√2, আর হচ্ছে √12/√3। এখন প্রথম কথা অমূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যার গুণ, এটা হচ্ছে অমূলদ, মূলদ না। আচ্ছা √7 রুটের ভিতরে পূর্ণবর্গ নয় এমন একটা সংখ্যা, অমূলদ, ঠিক আছে, এটা মূলদ না। এবার দেখো √3 এটা অমূলদ, √2 এটা অমূলদ, কথা কি ক্লিয়ার? ঠিক আছে, এখন দেখো এদের কাটাকাটিও যায় না, সো এটা কিন্তু আমাদের একটা অমূলদ সংখ্যা, এটা আমাদের অমূলদ সংখ্যা, তাহলে বাকি থাকতেছে অবশ্যই এটাই মূলদ হওয়ার কথা। এখন দেখি আসলে কিভাবে মূলদ হয়। তো এই √12 আর √3, তো এটাকে আমরা লিখতে পারি না যে √12/3 পুরোটার রুট, এটার কাটলে কত হবে 4, 4 কে রুট করলে কত হয় 2, 2 এটা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ কি এটা একটা মূলদ সংখ্যা, বাকি সবগুলো কি অমূলদ সংখ্যা। আচ্ছা এইটা আমাদের চলে গেল, আশা করি আমরা বুঝতে পারতেছি। এর পরের প্রশ্নটা দেখি। আচ্ছা এই প্রশ্নটা আসছে আমাদের ঢাকা বোর্ড 2017 সালে, ঠিক আছে। এরপর নিচের কোনটি মূলদ সংখ্যা, আবার প্রশ্ন হচ্ছে কি মূলদ সংখ্যা, √12 √12/3, তারপরে দেওয়া আছে √8/2, তারপরে দেওয়া আছে 5/√5, আর একটা হচ্ছে আমাদের √18/2। তো আমরা শেষের দিকে খেয়াল করি, আমরা বাকিগুলো দেখবো না অত। আচ্ছা সবগুলো দেখাই দিয়ে লাস্ট আরো 2-3টা দেখাবো, তারপর আমি আর দেখাবো না। দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে উপরেও রুট নিচেও রুট, মানে কি আমরা কি উপরেরটা নিচেরটা পুরোটা রুট বলতে পারি, আর এটা কাটারি করলে কত হবে বলতো 9 হবে, তো 9 কে রুট করলে কত হয় 3 হয়, তার মানে 3 একটা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এটা আমাদের কি মূলদ সংখ্যা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা বাকিগুলো কেন হইলো না সেটা দিয়ে একটু কথা বলি আমরা। প্রথম কথা হচ্ছে 5√5, তো 5√5 এর অর্থ হচ্ছে কি জানো, 5 কে লেখা যায় √5 এর স্কয়ার ভাগ √5। সো এই যে √5 এর স্কয়ার মানে কি √5 কয়টা আছে বলতো, √5 দুইটা, আর নিচে কত কয়টা √5 একটা, একটার সাথে একটা কাটা দিলে কি √5। এখন এই যে রুটের ভিতরে কি পূর্ণবর্গ সংখ্যা এটা বলতো, না এটা পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে এটা অমূলদ সংখ্যা।
আচ্ছা, সহজ কথা, এত জটিলের দিকে যাওয়ার দরকার ছিল না আমাদের। সেটা হচ্ছে কি, উপরেরটা উপরে একটা মূলদ সংখ্যা, কিন্তু নিচে একটা অম্লদ সংখ্যা। মূলদ সংখ্যাকে অম্লদ সংখ্যা দ্বারা ভাগ করলে সে কি হবে? অম্লদ হবে। সহজ কথা। আচ্ছা, এরপর দেখো √8, √8 / 2। আচ্ছা, √8 সহজ কথা বলো আমাকে, √8 এটা কি মূলদ না অম্লদ? এটা অবশ্যই অম্লদ। কারণ কি, রুটের ভিতরে কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা আছে? 8কে কি আমাদের রুট করা যায়? ঠিক আছে, 8কে কিন্তু রুট করা যায় না, 9কে রুট করা যায়। 9কে রুট করলে 3 হয়, কিন্তু 8কে রুট করলে কি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে? না। তার মানে এই 8 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। সো এর একটা অম্লদ সংখ্যা। অম্লদ সংখ্যা কি মূলদ সংখ্যা দ্বারা ভাগ করছো, সেটা কি হবে বলতো? অম্লদ হবে। সহজ কথা, অম্লদ সংখ্যা। এটা কি আমাদের অম্লদ, তার মানে মূলদ না। আচ্ছা দেখো, এবার দেখো এই √12, সহজ কথা, দেখো √12, এই 12 কি পূর্ণবর্গ সংখ্যা? না। 9, 16 এগুলো পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 12 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যা রুট হইলে সেটা কি অম্লদ। অম্লদ সংখ্যাকে মূলদ সংখ্যা দ্বারা ভাগ করলে সে কি হবে? অম্লদ হবে। অর্থাৎ এটাও কিন্তু অম্লদ। তাহলে মূলদ কি আমাদের বলতো? এই ডি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের মূলদ। তো এই প্রশ্নটা আমাদের কোন বোর্ডে আসছে আমরা এটা দেখি। এই প্রশ্নটা আসছে হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2017 সালে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে আমাদের, নিচের কোনটি মূলদ? আবার আসছে আমাদের নিচের কোনটি মূলদ। আমি এইগুলো অনেকগুলো করাইতেছি, কারণ কি, তুমি যদি এইগুলো টেস্ট পেপার বা মেডিজি বা গাইড খোঁজো, তাহলে দেখবো যে ম্যাক্সিমাম এই অধ্যায় ম্যাক্সিমাম প্রশ্ন এই টপিকটা থেকে, এই যে এই টাইপটা থেকে বেশি আসছে। তো নিচের কোনটি মূলদ? আমাদের √18/32, √18/32 দেওয়া আছে। তারপরে হচ্ছে আমাদের √3/√2, আর √8/√6, √8 ডিভাইডেড √6, তারপর হচ্ছে √1/√8। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে একটা কাটি। এই প্রথমটা দেখলেই বোঝা যাচ্ছে, এটা দেখলে কিছু না কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। দেখো এটার রুট, এটার রুট, তাহলে আমরা কি লিখতে পারি? 18/36। ঠিক আছে, সরি 18/32। সো এখানে আমাদের দেখো 18 দুগুণে 36, 2 দিয়ে কাটা, মানে 2 দিয়ে কাটা যায়। তো 2 দিয়ে কাটলে হচ্ছে কত? উপরে 9 আর নিচে কত বলতো? 16। এর আবার রুট, এর মানে কি √9, √16। 9 কে রুট করলে 3, 16 কে রুট করলে কত আমাদের 4 হয়। তো 3/4, দেখো 3/4 কি এটা মূলদ সংখ্যা? সহজ কথা। ঠিক আছে, এখন এটা মূলদ, বাকিগুলো মূলদ না কেন? দেখো এটা অম্লদ সংখ্যা, এটা অম্লদ সংখ্যা, এদের ভিতরে কাটাকাটি যায় না। সো এটা আমাদের কি অম্লদ সংখ্যা। আবার দেখো √8, এটা অম্লদ সংখ্যা, এটা অম্লদ সংখ্যা। তারপরে দেখো এটাকে ক্যালকুলেশন করে যদি √8/6 যদি কাটাকাটি করি, তার মানে কি উপরে হচ্ছে √4 আর এর কাটাকাটি 3, 2 দিয়ে কাটলে কত? 4 আর নিচে কত? 3 না। এখন 4 কে রুট করলে হচ্ছে 2, কিন্তু 3 কে রুট করা যায় না, √3। তাহলে দেখো মূলদ সংখ্যাকে অম্লদ সংখ্যা দ্বারা ভাগ করছি, অবশ্যই কি অম্লদ। এটা কিন্তু মূলদ না, এটা অম্লদ আমাদের, এটাও কিন্তু অম্লদ। আর দেখো একটা মূলদ সংখ্যা, একটা মূলদ সংখ্যা ভাগ করতেছি, এটা অম্লদ সংখ্যা। √8 কিন্তু অম্লদ সংখ্যা, তার মানে এইগুলো কিন্তু মূলদ না। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপরের প্রশ্নটা, আচ্ছা এই প্রশ্নটাও কিন্তু বোর্ড প্রশ্ন। আমাদের কোন বোর্ডে আসছে আমরা একটু বলি। এটা আসছে হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2020 সালে, ঢাকা বোর্ড 2020 সালে। আচ্ছা, এইবার আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, a = √3, b = √12 হলে নিচের কোনটি অমূলদ? আমাদের বের করতে হবে কি অমূলদ। অমূলদ সংখ্যা কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে অপশন দেওয়া আছে আমাদের প্রথমে যে a প্লাস বি, তারপরে দেওয়া আছে এ বি, তারপরে দেওয়া আছে a ডিভাইডেড বি, আর লাস্ট ওয়ান আমাদের দেওয়া আছে কি b ডিভাইডেড a। প্রথমে a প্লাস বি, √3 প্লাস √2। আচ্ছা দেখো, তুমি এটাকে ধরো √3 লিখলে, আর √12 কে তুমি ধরো সাপোজ এরকম লিখলে, 4 আমাদের 3 4 কত 12। তো এখানে √3 প্লাস 4 কে রুটের বাইরে নিয়ে আসলে 2 √3। তো দেখো এখানে একটা √3 আর দুইটা √3, মোট কত? 3টা √3। আচ্ছা দেখো, একটা মূলদ সংখ্যার সাথে একটা অমূলদ সংখ্যা গুণ। ঠিক আছে, একটা মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা গুণ, তাহলে সে অবশ্যই কি অমূলদ। তাহলে এটা হচ্ছে কি আমাদের অমূলদ। এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এখন কথা হচ্ছে এইটা যে আমাদের কারেক্ট অ্যান্সার হইলো, তাহলে বাকিগুলো কি অবশ্যই ভুল হইতে হবে? বাকিগুলো ভুল হয় কিনা আমরা দেখি। এ বি, তো √3 × √12, তার মানে বলতে পারি দুইটা একসাথে রুট আছে, মানে 3 × 12। 3 বরং কত বলতো? 3 বরং 36, 36 কে রুট করলে কত হয়? 6। দেখো এটা আমাদের পূর্ণ সংখ্যা, তার মানে এটা কি মূলদ সংখ্যা না, সরি এটা অমূলদ সংখ্যা না, এটা মূলদ সংখ্যা, তার মানে এটা অ্যান্সার হবে না। আচ্ছা a ভাগ b, এবার a ভাগ b এর ব্যাপারটা হচ্ছে কি √3 ভাগ √12। তো এই যে √3 আর এই √12 কে আমরা দেখলাম কি 2√3 লেখা যায়, 2√3, এই √3 কাটা, উপরে কিছু মানে 1, নিচে কত 2।
দেখো এটা স্বাভাবিক ভগ্নাংশ, ঠিক আছে, সাধারণ ভগ্নাংশের এটা, তারপরে এটা কি আমাদের মূলদ, এটা কি আমাদের মূলদ, তারপরে এটা অমূলদ না। এবার দেখো বিভাগে, বিভাগে মানে √12 ভাগ √3, √12 ভাগ মানে √2 ভাগ √3, √3 কাটা গেলে কত 2, স্বাভাবিক সংখ্যা, তার মানে এটা কি, এটা আমাদের মূলদ সংখ্যা, এটা অম্লদ না। অম্লদ কে বলতো, a+b। এই যে এমসিকিউটা আসছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2020 সালে। ময়মনসিংহ বোর্ড 2020 সালে কিন্তু আমাদের এই এমসিকিউটা আসছে। আচ্ছা, তাহলে আমাদের অপশন কিন্তু আমরা এটাও বুঝতে পারছি যে কিভাবে হবে। আশা করি আমরা এটুকু ক্লিয়ার। আচ্ছা, এরকম টাইপের কিন্তু আমরা এমসিকিউ প্রচুর পাবো। নিচের কোনটি মূলদ সংখ্যা, দেখো আবার বলছে আমাদের নিচের কোনটি মূলদ। অপশন দেওয়া আছে √6, √8, তারপরে √6, আর লাস্ট ওয়ান আমাদের দেওয়া আছে √8। সহজ কথা, যতগুলো রুট আছে সেগুলোকে আগে দেখি। এই রুটের ভিতরে কি পূর্ণবর্গ, এটা না, তাহলে এটা অম্লদ, এটা কি অম্লদ। রুটের ভিতরে পূর্ণবর্গ না, এটা অম্লদ। দেখো এবার দেখো এই 8কে কিউবিক রুট করলে করা যায় না, দেখো তো 8কে কিউবিক রুট করলে কত হবে, 2 হবে, তার মানে 2 এটা পূর্ণ সংখ্যা, এটা মূলদ সংখ্যা, তার মানে কিউবিক রুট 6কে এটা কিন্তু করা যায় না, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের একটা অম্লদ সংখ্যা, ঠিক আছে। অম্লদ অম্লদ অম্লদ, এটাই হচ্ছে কি আমাদের মূলদ, ঠিক আছে। এটা আসছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2020, চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসছে এটা। তো আমি মোটামুটি ভাবে এতটুকু তোমাদের এনশিওর করতে পারি যে কিভাবে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চিনবা, আশা করি তোমরা প্রাথমিক ধারণা পেয়ে গেছো। আচ্ছা, আমি ছোট্ট আর দুইটা অন্যরকম টাইপের মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে নিচের কোনটি, প্রশ্ন বলছে মূলদ সংখ্যা, আমাদের খুঁজতে হবে কি মূলদ। তো এইবার অপশনগুলো একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে 0.4 √0.9 √0.04 √0.025। এরপর অপশনগুলো হচ্ছে আমাদের এরকম। এইবার দেখো সিম্পলি তুমি যে কাজটা করতে পারো সেটা কি জানো, ক্যালকুলেটর ইউজ করবা। ক্যালকুলেটর ইউজ করে দেখবা যে কি আসে। তো √0.4 এইটা আসছে, দেখো এটা কিন্তু হিউজ একটা সংখ্যা চলে আসছে। এইটার কিন্তু মানটা আসছে 0.632455, এরকম চলতেই আছে ধরো, ঠিক আছে। না তোমাদের দেখাইলে একটু দেখাই, 555, তারপরে দেওয়া আছে হচ্ছে 32, এরকম চলতেছে ধরো। এটা আমাদের এ অপশন। আচ্ছা, বি অপশনটাকে একটু যদি ক্যালকুলেশন করি, √0.9 এইটা আসছে, বি অপশনটা আসছে 0.946832, এরকম চলতে আছে। সি নাম্বার অপশন যদি দেখি, √0.04 এইটা কিন্তু আসছে 0.2। এখন দেখো আমরা বলছিলাম কি, হ্যাঁ এটা দেখো অসীম দশমিক, তো এটাও কিন্তু অসীম দশমিক, এটা অসীম দশমিক, যদি হয় অম্লদ তাহলে এটা অম্লদ, এটা অম্লদ, কিন্তু সসীম দশমিক হলে সেটা কি মূলদ। আচ্ছা, অসীম দশমিক হলেই কি হবে তা না, অসীম দশমিক এবং অনাবৃত হওয়া লাগবে, মানে অঙ্কগুলো রিপিট করা যাবে না। দেখো এটাও রিপিট করেনি, এটাও রিপিট করেনি, আর তো সসীম হয়েই গেছে। তো তুমি যদি লাস্টেটাও দেখো √0.025, এইটাও আসছে হচ্ছে তোমার ডি নম্বরটা 0.1581138883, এরকম চলতেছে ধরো। এখন দেখো প্রথম কথা হচ্ছে সসীম হইলে তো এক কথায় অ্যান্সার, সসীম হইলে মূলদ, সসীম দশমিক হইলে মূলদ, আর এগুলো অসীম, এটা অসীম অসীম, তিনটা অসীম দশমিক, কিন্তু এর ভিতরে আবৃত হইলেও সে মূলদ হইতো, কিন্তু একটাও কিন্তু আবৃত না, সবগুলো অনাবৃত। কারণ কি দেখো রিপিট করতেছে না, রিপিট করতেছে না, রিপিট করতেছে না, হ্যাঁ, তাহলে এটা কি আমাদের সবগুলো অমূলদ। তার আমাদের মূলদ কোনটা বলতো, এই সি নাম্বার অপশনটা হচ্ছে মূলদ। তা আমাদের অনেক সময় এরকম দশমিক সংখ্যা দিয়েও কিন্তু মূলদ অমূলদ যাচাই করতে বলতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে এই ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা দেখবা কোনটা সসীম দশমিক অথবা কোনটা অসীম আবৃত। কথা ক্লিয়ার? সো এটা আসছে আমাদের বরিশাল বোর্ড 2016 সালে আসছে, আমরা যে প্রশ্নটা কেবল করলাম। আচ্ছা, এরপরে আমি যদি এই টাইপের গুলো আমি আর করব না, কারণ এটা আশা করি তোমরা পারবা। ধরো সাপোজ আরেকটা অঙ্ক দেওয়া আছে আমাদের 7/12। হ্যাঁ, সংখ্যাটি কোন ধরনের সংখ্যা, মূলদ অমূলদ, মূলদ অম্লদ, তারপরে আমাদের দেওয়া আছে হচ্ছে স্বাভাবিক জটিল, স্বাভাবিক আরটা হচ্ছে জটিল। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এইটা দেখলেই বোঝা যাচ্ছে এটা আমাদের কি সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের শ্রেণী বিভাগে বা দুইটা ভাগে ভাগ করা যায়, প্রকৃত অপ্রকৃত। এইটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কেন, কারণ হচ্ছে উপরেরটা ছোট নিচেরটা কি বড়, আমরা লব যদি ছোট হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ হয়। তো দেখো এটা প্রথম কথা অম্লদ না,
স্বাভাবিক তো নাই, আর জটিল না, কারণ জটিল হচ্ছে কোনগুলো, যেগুলোতে রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়। আর রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা থাকলে সেটা জটিল সংখ্যা বলে, তাহলে এটাও না। তাহলে বাকি যে থাকে সেটাই মূলদ সংখ্যা, এটা হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা। কারণ এটা কিন্তু প্রকৃত, ওই যে বললাম প্রকৃত ভগ্নাংশ, আর আমরা জানি প্রকৃত এই সবই কিন্তু মূলদ সংখ্যার অংশ বিশেষ, অর্থাৎ এটা কি মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছি। এরকম টাইপের একটা এমসিকিউ কিন্তু আমরা পাইছিলাম, যে অপশনে কোন অপশনে ম্যাচ করতেছে না, হ্যাঁ, তখন আমরা কি এর উপরের লাইনে যে আছে তার কিন্তু শ্রেণী বিভাগে দিয়ে দিছিলাম এটা। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু এমসিকিউ দেখি। আচ্ছা, আমরা এই যে টাইপটা, এই টাইপটা আমরা এখন শেষ করব। এটা 2 নম্বর টাইপ আমাদের গেল। এই 2 নম্বর টাইপটা এবং 1 নম্বর টাইপটা, এই দুইটা থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি। আমাদের মোট 3টা টাইপ। আমি তোমাদের বলছি যে আমি কিন্তু এখানে এটাও বলে দিব যে কোন টাইপটা বেশি গুরুত্বপূর্ণ, সেই টাইপগুলো থেকে কিন্তু এমসিকিউ গুলো বেশি বেশি আসে, সেগুলো কিন্তু দেখিয়ে দিব। আচ্ছা দেখো, a, b, c এলিমেন্ট অফ r, মানে এ বি সি 3টা সংখ্যা, এগুলো হচ্ছে কি বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। এই যে দেখো, আমি আবারও বলি, এগুলো কিন্তু আমাদের বেসিক ক্লাসে বলা আছে। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যাকে রিয়েল নাম্বার অর্থাৎ এই r দ্বারা প্রকাশ করা হয়। তার পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের z দ্বারা প্রকাশ করা হয়। আর এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাকে q দ্বারা প্রকাশ করা হয়। আর আমাদের স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা এইগুলোকে আমরা n দ্বারা প্রকাশ করে থাকি, বা ওই যে বলছিলাম z প্লাস দ্বারা প্রকাশ করে থাকি। আর তাহলে ঋণাত্মক সংখ্যা কি দ্বারা প্রকাশ করা বলতো? ঋণাত্মক সংখ্যাকে প্রকাশ করা হবে z মাইনাস দ্বারা। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। সো এখানে এই যে এই এলিমেন্ট অফ r বলতে বোঝাচ্ছে যে এ বি সি 3টাই বাস্তব সংখ্যার উপাদান, বাস্তব সংখ্যার যে কোনো একটা ক্যাটাগরি থেকে আসতে পারে। ঠিক আছে, যদি হয়, আর এখানে বলে দিছে আরো শর্ত দেওয়া আছে a গ্রেটার দেন b গ্রেটার দেন 0। তার মানে দেখো 0 থেকে b বড়, b থেকে আবার a বড়, তার মানে দুজনে 0 থেকে বড়, তার মানে কি দুজনে ধনাত্মক। এই দুইটাই সংখ্যাই কিন্তু আমাদের কি পজিটিভ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর বলছে সি লেস দেন 0, সি লেস দেন 0, তার মানে এই সি হচ্ছে 0 থেকে ছোট, অর্থাৎ সি হচ্ছে নেগেটিভ সংখ্যা। যদি হয় নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, নিচের অপশনগুলোর ভিতরে কোনটা সঠিক হবে সেটা আমাদের বলতে হবে। যে এসি সমান বিসি, তারপরে হচ্ছে এসি, এসি গ্রেটার দেন বিসি, তারপরে হচ্ছে আমাদের এসি লেস দেন বিসি, এসি লেস দেন বিসি। আচ্ছা, আর এটা হচ্ছে এবি, এবি লেস দেন বিসি। তো দেখো এইটা আর এইটা একটা একটা বিপরীত। সো আমরা প্রথমে এইটা এবং এইটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, মানে এই দুইটা নিয়ে প্রথমে কাজ করবো, তাহলে আমাদের সহজে অ্যান্সারটা চলে আসবে। তো প্রথমে আমরা এইগুলো অবশ্যই কি করবো, আমরা সংখ্যা ধরে নিব। হ্যাঁ, খুব সহজ কথা ধরে নিব। 0 থেকে বি বড়, তাহলে ধরো বি যদি 2 হয়, ধরো বি ধরে নিলাম 2, তাহলে এ কত হবে? এ হচ্ছে বি থেকেও বড়, তার মানে এ ধরো কত 3 ধরে নিলাম। আর সি হচ্ছে কিন্তু 0 থেকে ছোট, তার মানে কি সি ধরে নিলাম -1 ধরে নিলাম। সহজ জিনিস ধরি আমরা। তো প্রথম কথা হচ্ছে আমাদের, আগে দাগ দিয়ে দিচ্ছি। সো এই বি আর সি এর তুলনা করব। তো বি হচ্ছে কি আমাদের এসি, আর হচ্ছে কত বিসি। আচ্ছা, এসি কত? এ হচ্ছে 3 আর সি হচ্ছে কত আমাদের -1। সো 3 আর -1 হচ্ছে -3, আর বি, বি হচ্ছে আমাদের কত 2 আর কত -1, তাই কত আমাদের -2। এখন বলতেছে কি এই -3 বড় -2 এর থেকে, এইখানে কি বলছে -3 হচ্ছে -2 এর থেকে বড়। তো এটা কি সঠিক বলতো? আমরা জানি যে না, এটা হচ্ছে সঠিক না। আর এখানে বলতেছে কি -2 বড়, এখানে বলতেছে -2 বড় -3 থেকে, অবশ্যই এটা সঠিক। অর্থাৎ কি আমাদের অ্যান্সার কোনটা বলতো? এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো বাকিগুলো দেখার কোনো দরকার নেই, আমি তোমাদের কিন্তু বলছিলাম যে কিভাবে আমরা কিছু টেকনিকের সাহায্যে কিন্তু খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে এমসিকিউ করতে পারি। সেটা হচ্ছে এইটা, যে দেখো আমরা এখানে প্রথমে দেখে নিলাম যে একটা শর্ত আর একটা শর্তের বিপরীত, তার মানে একটা হলে আর একটা হবে না শিওর। তাহলে আমরা এই 4টা অপশনকে না দেখে আমরা জাস্ট 2টা অপশনকে দেখলাম, এটা এবং এটা। আর সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই কি করব, মান ধরে নিব। মান না ধরে নিলে কিন্তু আমাদের অঙ্ক করতে গেলে বা এমসিকিউ সলভ করতে গেলে কিন্তু আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এইটা আমাদের আরেকটা টাইপ ছিল। হ্যাঁ, এটা টাইপ 3 করিয়ে দিলাম। এই টাইপটার নামটা হচ্ছে কি বাস্তব সংখ্যার যোগ গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য, যোগ বিয়োগ গুণ ভাগ এদের মৌলিক বৈশিষ্ট্য যেটা সেটা। ঠিক আছে, এরপরে এরপরে আমাদের আরো একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশে রূপান্তর। এটা হচ্ছে টাইপ 4, আবৃত থেকে আমাদের কি সাধারণ ভগ্নাংশ, আবৃত থেকে সাধারণ
ভগ্নাংশে রূপান্তর, খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আমাদের খুব সহজ, আমরা দেখে নিলেই পারবো আমরা। তো দেখো 2.34 এর মাথায় পৌনঃপুনিক আছে, দিয়ে বলছে এর সাধারণ ভগ্নাংশ কোনটি। অপশন দেওয়া আছে 211/900, তারপরে দেওয়া আছে 211/90, আর এটা দেওয়া আছে 231 ভাগ হচ্ছে আমাদের কত 90, আর 234/9, 234/9। সো আমরা এটা নিয়ে কাজ করব। কাজ করার ক্ষেত্রে সিস্টেমটা কি ছিল আমি আবার একটু মনে করে দিই। সেটা হচ্ছে প্রথমে দশমিক এবং পৌনঃপুনিক এইসব কিছু দেখবো না, জাস্ট যতগুলো অঙ্ক সবগুলো পাশাপাশি লিখে যাবো। 2 লিখবো, 3 লিখবো, 4 লিখবো। দেখো এখানে দশমিকও লিখিনি, পৌনঃপুনিকও লিখিনি, এটাই হচ্ছে প্রথম কাজ। তারপরে মাইনাস করবো, মাইনাস কতটুকু করবো, পৌনঃপুনিক বাদে যতগুলো অঙ্ক আছে সব। তারপরে দেখো 2 আছে, 3 আছে, দশমিকের কথা মনে রাখবো, রাখবো না, ঠিক আছে। ভাগ যতগুলো মাথার পৌনঃপুনিক ততগুলো 9, যতগুলো মাথায় পৌনঃপুনিক ততগুলো 9। এবং দশমিকের পরে এবং পৌনঃপুনিকের আগে, মানে দশমিকের পরে কতগুলো অঙ্ক পৌনঃপুনিক বাদে আছে, দেখো তো একটা অঙ্ক কোনো পৌনঃপুনিক নাই, তাহলে একটা শূন্য। দেখো আমি আবার বলতেছি যে প্রথমে দশমিক পৌনঃপুনিক কোনো কিছু মাথায় না রেখে অঙ্কগুলো লিখবো, তারপর মাইনাস পৌনঃপুনিক বাদে যতগুলো অঙ্ক আছে সবগুলো বিয়োগ করব, তারপরে ভাগ যতগুলো মাথায় পৌনঃপুনিক ততগুলো 9, যেহেতু এখানে একটার মাথায় পৌনঃপুনিক একটা 9, দশমিকের পরে পৌনঃপুনিক বাদে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য, যেহেতু একটা অঙ্ক আছে একটা শূন্য। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে আমাদের কত 1 আর 2/90, 211/90, সরি 211/90, হ্যাঁ 90। তার মানে এটা কিন্তু না, অ্যান্সার কিন্তু আমাদের এটা। দেখো আমি কিন্তু এটা দিতে যাচ্ছি না, হ্যাঁ, কিন্তু এরকম ভুলও কিন্তু অনেকের হয় যে খুব দ্রুত এক্সাইটেড হয়ে যে 211 লেগেছে, মনে হয় 211 মনে আর নাই, সো এটাই মনে অ্যান্সার, এটা দিয়ে দিছি আমরা। হ্যাঁ, কিন্তু এরকম কিন্তু করা যাবে না, এটা 900, এটা 90, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছি আমরা। তো এরকম টাইপের আরো এমসিকিউ পাবো, প্রচুর এমসিকিউ পাবো। দেখো এটা আসছে কত, এটা কিন্তু আমাদের রাজশাহী বোর্ড 2024 আসছে 0.53, 0.533 এর মাথায় পৌনঃপুনিক। এটার সঠিক অ্যান্সারটা কত আমি অপশনগুলো লিখতেছি না, দেখো সহজে আমি এটা করে দিই। প্রথমে লিখবো কি, এই পৌনঃপুনিক বা দশমিক বাদে সংখ্যাটা লিখলাম 53, মাইনাস এই পৌনঃপুনিক বাদে যতগুলো অঙ্ক আছে সবগুলো বিয়োগ 0.5, এটাকে তুমি লিখতে পারো 0.53, তার থেকে বিয়োগ কত 0.5, দশমিক থাকবে না। পৌনঃপুনিক আছে কয়টা মাথায়, একটা মাথায়, তাহলে একটা 9। পৌনঃপুনিক বাদে দশমিকের উপর কয়টা অঙ্ক আছে, একটা অঙ্ক, তাহলে এটা 53 থেকে 5 বাদ দিলে 48, 48/90। এখন 48 আর 90 কিন্তু আবার কাটাকাটি করা যায়, তাই না? আমাদের 3 দিয়ে কাটাকাটি করা যায়। 3 দিয়ে কাটলে অবশ্যই আমাদের এই কাটাকাটি করার পরে যে অ্যান্সারটা সেটাই কিন্তু পরীক্ষায় বেশিরভাগ দেওয়া থাকে। তো এটা কাটলে আচ্ছা আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে 24, আর কত আমাদের 45, কত 45। তো আমাদের অ্যান্সার কিন্তু এইটুকুতে দিছে। যদি এটাকে আরো কাটাকাটি করা যেত, দেখো আমাদের অপশনগুলো দেওয়া আছে কি জানো, এটা দেওয়া আছে 53/90, আর একটা দেওয়া আছে আমাদের হচ্ছে 50/90। তোমাকে কিন্তু টাইম কিভাবে তুমি নষ্ট করবা সেটার জন্য কিন্তু তোমাকে দিয়ে দিবে 100 আর 24/45, 24/45। তো তুমি যখন এইখানে এটা হচ্ছে রিয়েল অ্যান্সার, তারপরে সেটাকে আরো ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশন করলে কিন্তু এটাকে আরো ভাগ করা যায়। 12 ভাগ কিন্তু আমাদের 15, 12 ভাগ 15 লেখা যায়, তাই না? কারণ 3 15 45। হ্যাঁ, আবার কাটাই করা যায়, 3 4 12, 3 5 4/5, 4/5 করা যেত একবারে। সো আমি একটু ছোট ছোট করে কাটছি, 4/5ও কিন্তু অ্যান্সার হইতো। তাহলে অ্যান্সার কিন্তু 4/5 লিখলে লিখতে পারতো, 12/15 লিখতে পারতো, 24/45 লিখতে পারে, আবার কি 48/45 লিখতে পারে। তাহলে আমাদের অ্যান্সার কত, সরি 48/90, তো আমাদের অ্যান্সার কত 24/45। ঠিক আছে, আমাদের মেন হচ্ছে এইটা না, মেন হচ্ছে কি ওই আবৃত থেকে তুমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারতেছো কিনা। এইটা আসছে আমাদের সিলেট বোর্ড, এটা আমাদের সিলেট বোর্ড 2024 আসছে। এরপরে দেখি আমরা ময়মনসিংহ বোর্ডে 2024 আসছে 1.43, যেখানে 4 এবং 3 এই দুটার মাথায় পৌনঃপুনিক 143 মাইনাস কত শুধু 1, পৌনঃপুনিক বাদে যতগুলো অঙ্ক আছে সেটা, আর যতগুলোর মধ্যে পৌনঃপুনিক ততগুলো 9। দেখো দশমিকের পরে পৌনঃপুনিক বাদে কোনো অঙ্ক নেই, তার কোনো শূন্যও নেই। সো 142/9। সো এটাকে যদি কাটারি করা যায় কাটারি করবা, এটা কাটারি করা যায় না, সো এটাই আমাদের অ্যান্সার এরকম থাকবে। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা এরপরে দেখো আমাদের এরকম টাইপের কিন্তু অনেক প্রশ্ন আছে, ঠিক আছে। আমি আর দুইটা করব, এই টাইপের দুইটা করব, আর বাকিগুলো চলে যাবো আমরা 0.24 এর দুইটার মাথায় পৌনঃপুনিক।
তাহলে অ্যান্সারটা কি হবে দেখো, 024 মাইনাস 0। সহজ কথা, সবগুলো লিখলাম, তারপরে কি মাইনাস দিয়ে পৌনপুনিক বাদে যতগুলো অঙ্ক আছে ততগুলো লিখলাম। আর নিচে হচ্ছে কি, যতগুলো পৌনপুনিক, যতগুলো মাথায় পৌন ততগুলো নয়, দশমিকের উপর পৌনপুনিক নাই, পৌনপুনিক বাদে কোনো অঙ্ক নাই, অর্থাৎ কোনো শূন্যও নাই। 24/99। সো এটা কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, আমরা খুব সহজে বুঝতে পারতেছি 3 দিয়ে ভাগ করা যায়। এখন তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে যে ভাইয়া আপনি কিভাবে বুঝলেন যে 3 দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ করা যায় কোনো একটা সংখ্যাকে, এটা বোঝার কিন্তু খুব সহজের টেকনিক আছে, সেটা হচ্ছে কি, এই 24। এই 24কে 3 দিয়ে ভাগ করা যাবে কিভাবে বুঝবো আমরা? এই 24-এ যতগুলো অঙ্ক আছে সেগুলোকে যোগ করে দিবা। 2 আছে কত, 6। 6কে কি 3 দিয়ে ভাগ করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ। তার মানে 6কে 3 দিয়ে ভাগ করা গেলে 24কে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে কোন একটা সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। সহজ কথাটা কি, ধরো সাপোজ 1 3 5 7 2, আমি জানি না এই সংখ্যাটা আবুল তাবুল লিখছি। এই বড় সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল 1 আর 3 4, 4 আর 5 9, 9 আর 7 আমাদের হচ্ছে কত, 16, 16 আর 2 কত, 18। তাহলে এই 18কে কি 3 দিয়ে ভাগ করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ। তার মানে হচ্ছে এই 13,572 এটাকেও কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। তুমি দেখো নাই, ভাগ করা যাবে। 13,572 ভাগ 3, দেখো 4,524 আসছে, ভাগ কিন্তু করা যাচ্ছে। ঠিক আছে, সো এই যে পরে কেন বারবার, সো আমাদের দেখো এইটাকে 3 দ্বারা ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে কত, 3 8 24, আর এটা হচ্ছে 3 3 9, 3 3 9, তাহলে 8/33। তোমরা অপশনের সাথে মিলাই দেখবা কোনটা আমাদের অ্যান্সারে দেওয়া আছে, সেটাই কিন্তু অ্যান্সার করে দিবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাদের আরেকটা অঙ্ক আছে 5.78 এর মাথায় পৌনপুনিক। এইটা হচ্ছে কি হবে দেখো, 578 মাইনাস 57 ডিভাইডেড কত, একটা মাথায় পৌনপুনিক একটা নয়, দশমিকের পৌনপুনিক বাদে একটা অঙ্ক আছে, একটা শূন্য। তাই বিয়োগ করলে 1, বিয়োগ করলে 2, আর থাকছে কত, 521/90। এখন 521/90 এই অঙ্কটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা কি কি ভগ্নাংশ বলতো? এটা অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশে দেখো এই অ্যান্সারটা কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ যেগুলো থাকে সাধারণত সেগুলো কিন্তু অ্যান্সার কিন্তু কিরকম দেওয়া থাকে বলতো? সেগুলোর ক্ষেত্রে অ্যান্সার দেওয়া থাকে আমাদের মিশ্র ভগ্নাংশে। আমাদের অপশনগুলো যদি দেখি, অপশনগুলো আছে 5 পূর্ণ 78 ডিভাইডেড 90। আচ্ছা, তারপরে হচ্ছে কত আমাদের 5 78/90। এটা তো কেবল লিখলাম, আর 5 9, হ্যাঁ। আর এটা হচ্ছে 5 71/90, 5 71/90, আর 5 71/5 71/। এখন সহজ কথা, তুমি কি করবে জানো? তুমি হচ্ছে ক্যালকুলেটরে জাস্ট করে দিবা। সিস্টেমটা কি জানা আছে না? এটার সাথে এটা গুণ করে এইগুলো যোগ করে উপরে হবে, আর নিচে 90 হবে। এখানে নিচে কত আছে, 90 আছে। তো আশা করা যায় এইটা এবং এটার ভিতরে একটা অ্যান্সার আসার সম্ভাবনা আছে। তাহলে এটা দেখবো যে এইটা ক্যালকুলেশন করলে এটা হয় নাকি এটা ক্যালকুলেশন করলে এটা হয়। সিস্টেমটা কি, এটার সাথে নিচেটা গুণ, তার সাথে এটা যোগ। তাহলে এই 5 গুণ 90 যোগ হচ্ছে আমাদের 71, 521। দেখো এটা মিলে গেছে আমাদের খুব সহজে। সো এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি আমরা খুব সহজে বুঝতে পারছি এটার অ্যান্সারটা কি হবে। আচ্ছা, ক্লিয়ার সবাই? আমরা আশা করি ক্লিয়ার। এরপরে আমি এই টাইপের থাকতে চাচ্ছি না। এই টাইপটা আশা করি তোমাদের আয়ত্তে চলে আসছে। অনেকগুলো করাইছি, এগুলো কিন্তু অনেকগুলো করাইছি, আশা করি তোমরা আয়ত্তে নিয়ে আসতে পারছো। এবার টাইপ 5, 5 নম্বর টাইপ। আমাদের 5 নম্বরটা এখন কিন্তু আমাদের বেশি আর নাই, খুব অল্প পরিমাণে আছে, হ্যাঁ। একটু কয়েকটা দেখলেই কিন্তু হয়ে যাবে, আর হয়তো 5-7টা করবো আমরা। তো এবার হচ্ছে কি, এই আবৃত দশমিক সংখ্যা আছে, এদের গুণ ভাগ। তো গুণ ভাগগুলো খুবই সহজ। কিভাবে কি করতে হবে দেখো, ধরো সাপোজ আমাদের দেওয়া আছে 0.1313 ভাগ, আমাদের দেওয়া আছে আরেকটা দেওয়া আছে 0.1513, আর 0.3 এর মধ্যে গুণ করবে। এটা কিন্তু ভাগ করলে কি আসবে সেটা আমাদের বের করতে হবে। তো সহজ কথা, এটাকে আমরা হচ্ছে সাধারণ বর্ণজে প্রকাশ করবো। তো 13 মাইনাস 0 1, আমরা জানি কি সবগুলো অঙ্ক লিখবো, লেখার পরে মাইনাস দিয়ে পূর্ণবর্তী বাদে অঙ্কগুলো লিখবো। ভাগ হচ্ছে কত, এই 3-এর মাথায় পূর্ণবর্তী একটা 9, আর একটা মাথায় পূর্ণবর্তী একটা 9, আর দশমিকের পরে একটা অঙ্ক আছে পূর্ণবর্তী বাদে, এর জন্য একটা 0। ভাগের জায়গায় ভাগ থাক আপাতত। এটা হচ্ছে কি 03 মাইনাস কত, শুধু 0
আর একটার মাথায় পৌনঃপুনিক মানে একটা নয়, পৌনঃপুনিক কোনো অঙ্ক নাই বলে এরকমই থাকবে। 13 থেকে 1 বাদ দিলে কত থাকে 12 ভাগ 90। আর আমরা জানি গুণ করলে উল্টায় যায়, অর্থাৎ 3 9 চলে যাবে উপরে আর 3 চলে আসবে কোথায় নিচে। 9 10 এ 90, 3 এ 4 এ 12, 2 5, তাহলে কত 2 ভাগ 5। এই ভাগফল কত 2 ভাগ 5। তো এটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমি বুঝতে পারছি। তুমি যদি মনে করো যে না এটা হচ্ছে তুমি ক্যালকুলেটরে করবা, তুমি কি করবা, ক্যালকুলেটরে ধরো 0.13, এই 3 মাথা পৌনঃপুনিক না, 3 3 3 এরকম কয়েকটা 3 নিয়ে নিবা, কয়েকটা 3 নিয়ে নিবা। ঠিক আছে, ক্যালকুলেটর চাপ তো কোনো অসুবিধা নাই, ভাগ করবা 0.3 মাথা পৌনঃপুনিক 3 3 3 3 এরকম কয়েকটা 3 নিবা। নেওয়ার পরে যে ভাগফলটা আসবে, ধরো সাপোজ আমাদের এখানে ভাগফলটা কত আসে আমি দেখি, আমাদের ক্যালকুলেটর করলে দ্রুত হয় কিনা। 0.13 3 আমি অনেকগুলো 3 নিলাম, ভাগ 0.333 দিয়ে অনেকগুলো 3 নিলাম, নেওয়ার পরে ভাগ আসছে কত 0.4 0.04000 ধরো এরকম, তাহলে শুধু 4 ধরতে পারি আমরা। এখন তো ভাগফলে এই অপশনের সংখ্যাগুলো ভাগ করলে কোনটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার 0.4 আসে। তাহলে আমাদের অপশন দেওয়া আছে 2 ভাগ 45, 2 ভাগ 45 0.0444 দেখো এটার অ্যান্সার আসছে 0.0444। সো এটা কিন্তু অ্যান্সার না। তারপরে দেওয়া আছে কত 2 ভাগ 5, 2 ভাগ 5, এই দেখো এটা চলে আসছে 0.4 চলে আসছে, মিলে গেছে কিন্তু অপশনের সাথে আমাদের। তারপর বাকিগুলো দেখি, 4 ভাগ 9 অবশ্যই না, 4 ভাগ 9 এটা আসছে 0.444। হ্যাঁ, সো এটা কিন্তু না। তারপর হচ্ছে কি শুধু 4। তারপরে অ্যান্সার কোনটা বলো তোমাদের, এটা আমার মনে হয় এমসিকিউটা তুমি যদি কিসে করো বলতো, এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে কিন্তু দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, তোমরা একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি এর আগে যেটা টাইপটা করছিলাম আমরা, সেই টাইপটাও কিন্তু আমরা চাইলে আমরা ক্যালকুলেটরের সাহায্য করতে পারি। ধরো সাপোজ তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি, 0.45, 0.45 এর পৌনঃপুনিক বলছে নিচে কোনটি সঠিক। হ্যাঁ, এটা সমান নিচের এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে। এখন তুমি 0.45 মানে তুমি কিন্তু জানো যে এটা মানেটা কি, 0.454545 এরকম চলে আসবে না। তারপরে এত ক্যালকুলেশন করা দরকার, ক্যালকুলেটর চাপো আর মানটাকে কিনে আসো, সহজ কথা। এটা দেওয়া আছে, অপশনগুলো আমি তোমার এখানে লিখি, তারপর আমি বলবো এ বি সি ডি। আমি প্রচুর পরিমাণ বলছি, আমি টেকনিক শেখাবো, এই টেকনিকের সাহায্যে কিন্তু তুমি ওই 30টা এমসিকিউ 30 মিনিটে, এত সহজ না। হ্যাঁ, 30টা এমসিকিউ 30 মিনিটে অতটা সহজ কিন্তু কখনোই না। সো এটার জন্য লাগবে টেকনিক। হ্যাঁ, এর জন্য লাগবে কিছু এমসিকিউ মুখস্থও করাবো কিছু এমসিকিউ, সেরকম এমসিকিউ পাইলে অবশ্যই মুখস্থ করাবো। দেখো আমরা ইনশাল্লাহ মুখস্থ করাবো, কোন কোন টাইপের এমসিকিউ গুলো মুখস্থ করতে হবে সেটা দেখাই দেবো তোমাদের। আচ্ছা এইটা গেল, আর এটা হচ্ছে কত 1/2। তো দেখো আমার কাজ হচ্ছে কি 0.45 আসে কিনা, 41 ভাগ 99, এই দেখো 0.41 আসছে না, এটা না, 5 ভাগ 11, এই দেখো 0.45 চলে আসছে, আমাদের অ্যান্সার কত 5 ভাগ 11। দেখো এবার অ্যান্সারটা মিলে কিনা আমাদের, অবশ্যই মিলবে। এই যে দেখো এটা হচ্ছে কত 45, সরি এই দেখো ব্যাপারটা ছিল কি 0.045 মাইনাস 0 ভাগ 99, কত 99। সো আমি কিন্তু আর বলতেছি না ডিটেলস। এবার 45 ভাগ 99, 5 নাম 45, আমরা যদি 9 দিয়ে কাটি, 5 নাম 45, 5 নাম 45, 9 11 99, 5 ভাগ 1, 5 ভাগ। তো এটা কিন্তু ক্যালকুলেটরে খুব সহজে করা যায়। তোমরা যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারতেছোই, তো অবশ্যই ক্যালকুলেটর নিবা এবং অবশ্যই কিন্তু এটা ক্যালকুলেটর সাহায্য করে দিবা, খুব সহজে কিন্তু হয়ে যাবে। সো আচ্ছা 5 নম্বর টাইপটা ছিল কি যে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ ভাগ। তাহলে গুণ ভাগগুলো আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে করতে হবে, এটা কিন্তু আমি তোকে দেখাই দিলাম। আচ্ছা এরপরে লাস্ট টাইপ, আমাদের এই অধ্যায়ের লাস্ট টাইপ যেটা, সেটা হচ্ছে কি টাইপ 6। আচ্ছা টাইপ 6 হচ্ছে আসন্ন মান। আসন্ন মান, এই আসন্ন মান নির্ণয় করা, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয়। তো আসন্ন মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি, বলছে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে 0.99973, এই সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি নির্ণয় করো। 3 দশমিক পর্যন্ত দিব, দশমিকের পরে কয়টা অঙ্ক নেব, 3টা অঙ্ক নেব, তা 9 9। আর এই 3 নম্বর অঙ্কটা নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করব যে 3 নম্বর অঙ্কটার পরের অঙ্কটা কত।
এই পরের অঙ্কটা কি 5 বা 5-এর থেকে বড় কিনা। যদি 5 বা 5-এর থেকে বড় হয় তাহলে আগের অঙ্কের সাথে 1 যোগ হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা एग्जांपल দেখাই। 2.315 ধরো 9 2 এরকম চলতেছে, ধরো একটা অঙ্ক 3 দশমিক স্থান পর্যন্ত নিতে বলছে। 2.31 এই 3 নম্বর অঙ্কটা নেওয়ার আগে দেখবো এইটার পরের অঙ্কটা কি 5 বা 5 থেকে বড় কিনা। 9 কি 5 থেকে বড় না, এই জন্য এইটা যেহেতু 5 থেকে বড় এই জন্য এই অঙ্কটা 1 যোগ করবো, অর্থাৎ কত 6 হবে। তাহলে 3 দশমিক স্থানীয় মান নিলে কত হবে, 3 দশমিক আসন্ন মান নিলে কত হবে 2.316, আর লাস্ট লিখে দেবো কি এটা প্রায়। ঠিক আছে, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত মান নিতে গেলে 3 নম্বরের পরেরটা দেখবো 5 বা 5-এর থেকে বড় কিনা। যদি বড় হয় বা 5-এর সমান হয় তাহলে আগের অঙ্কের সাথে 1 যোগ করে নিব। আর যদি বড় বা তোমার হচ্ছে সমান বা বড় না হয় বা ছোট হয়, ছোট হইলে কি যা আছে তাই হবে। ধরো সাপোজ এটা যদি 4 2 হইতো, এই 4 কি 5 আর 5-এর থেকে বড়, উত্তর হচ্ছে না, তাহলে কি এখানে এই 5 5ই থেকে যেত। 3.15 ঠিক আছে, সরি 2.315। তার মানে এটা কি হবে দেখো তো, এইখানে যেহেতু 7 5-এর থেকে বড় অর্থাৎ এর সাথে 1 যোগ, তার মানে এটা কি হয়ে যাবে বলো তো, 9 এর একে কত 10, 10-এর শূন্য হাতে কত 1, সেই 1-এর সাথে 9 যোগ করলে কত হবে বলো তো, এই 10-এর শূন্য হাতে কত 1, সেই 1-এর সাথে 9 যোগ করলে কত হবে 10, 10-এর শূন্য হাতে কত 1, সেই 1টার সাথে শূন্য যোগ করলে কত হবে 1। তার মানে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিলে কত হবে 1.000, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অপশনগুলো ছিল কি, আমাদের অপশনগুলো 0.999 এ, বি ছিল হচ্ছে আমাদের আমাদের হচ্ছে 0.990, আর এটা হচ্ছে কি সি ছিল আমাদের 1.000, আর ডি ছিল হচ্ছে আমাদের 0.011, সরি এরকম ছিল 0.100। তাহলে আমাদের উত্তর কোনটা বলতো, উত্তর হচ্ছে আমাদের এটা। আশা করি আমরা বুঝতে পারছি যে কেন এবং এই অ্যান্সারটা কিভাবে হলো। এরপরে আমাদের দেখি আমাদের এই টাইপের কি প্রশ্ন আছে। রুট 5 প্রশ্ন কি, √5 এর 4 দশমিক স্থান পর্যন্ত মান নিতে হবে। 4 দশমিক স্থান পর্যন্ত মান নিতে হবে, তুমি কি করবা ক্যালকুলেটর করবা অবশ্যই। √5 √5, সো এই মানটা আসছে, আমি প্রথমে লিখে নেব 2.236067 এরকম আছে ধরো। তোমার লাগবে 4 দশমিক স্থান পর্যন্ত, তাহলে এই 2.23 লিখবো। কিন্তু এই অঙ্কটা, এই 4 নম্বর অঙ্কটা লেখার ক্ষেত্রে দেখবো পরের অঙ্কটা কি 5 5 থেকে বড় কিনা। হ্যাঁ, যেহেতু 5 থেকে বড় তাহলে এখানে 1 হবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে প্রাইম। আশা করি বুঝতে পারছি আমরা, ঠিক আছে, বুঝতে পারছি আমরা আশা করি। আচ্ছা, এই আমাদের টাইপ 6 শেষ। এবার আমরা 7 নম্বর টাইপ, আমি বলছিলাম এটাই লাস্ট টাইপ, কিন্তু না, লাস্ট টাইপ 7 নম্বর টাইপে আমি তোমাদের ওই যে বেসিক ক্লাসে কিন্তু কয়েকটা লাইন লিখে দিয়েছিলাম মুখস্থ, যে বিজোড় সংখ্যার বর্গের সাথে 1 যোগ করলে সংখ্যাটি 9 দ্বারা বা 8 দ্বারা বিভাজ্য, এরকম টাইপের কিন্তু কিছু লিখে দিয়েছিলাম, যে বিজোড় সংখ্যার বর্গ সবসময় বিজোড় সংখ্যা হবে। কথা ক্লিয়ার? তা পরপর 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরকম যে 5-6টা লাইন লিখে দিয়েছিলাম, এখান থেকে কিন্তু সরাসরি এমসিকিউ আসে। ঠিক আছে, এরকম কিছু এমসিকিউ দেখি আমরা। এই যে প্রথম প্রশ্ন বলছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর হচ্ছে কত 1, এটা কিন্তু একদম মুখস্থ। পরপর 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ধরো সাপোজ পরপর আমরা হচ্ছে কয়টা 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিব, এদের গুণফল নিব 2 3 4 5, এই যে 4টা নেওয়া ক্রমিক সংখ্যা নেওয়া হয়ে গেল, এদের গুণফল, এটা গুণফল কত হবে 4 5 কত 20, 3 2 কত 6, আবার 6 2 12 120। দেখো 120-এর আশেপাশে কত সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা, আমরা জানি 100 হচ্ছে পূর্ণবর্গ, 121 হচ্ছে পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ হইতে হয় 100 হইতে হবে না 121 হইতে হবে, তাহলে কত যোগ করা লাগবে বলতো, 1 যোগ করা লাগবে। তাহলে কত 121, যেটা কিনা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কত যোগ করা লাগলো 1 যোগ করা লাগলো। অথবা তুমি 1 থেকে শুরু করলে 1 2 3 4, দেখো এদের গুণফল 3 4 12, 12 2 কত 24। এই 24-এর আশেপাশে কোন কোন সংখ্যা আছে বলতো, এটা 16, এটা আছে কত 25। এর সাথে কত যোগ করলে আমাদের হচ্ছে এই দুইটার যে কোনো একটা হবে বলতো, আমাদের 25 হইতে গেলে কি 1 যোগ করা লাগবে। তার মানে কি পরপর 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করা লাগবে বলতো, 1 যোগ করলে এই যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা এমসিকিউ ছিল। তা আশা করি আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের বেশ কয়েকটি এমসিকিউ করে দিলাম আজকে। আমি আশা করি আমি মানে 40-50টা এমসিকিউ হয়তো করছি।
যথেষ্ট। দেখো তুমি যদি এই যা যা করলাম বেসিক ক্লাস এবং এগুলো করে থাকো, আমার মনে হয় না কোনো জায়গায় কোনো এমসিকিউ তুমি আর আটকাবা। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এই ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো আশা করি, এবং নেক্সট ক্লাসগুলো তোমরা যদি শুধু ক্লাসটা করো, তোমাদের আর এক্সট্রা করে পড়া লাগবে না, জাস্ট ক্লাসগুলো করো মন দিয়ে। আমি বলতেছি তোমাদের পরীক্ষার আগে কিছু পড়া লাগবে না, তোমরা জাস্ট পরীক্ষার একদম আগের মুহূর্তে রিভিশন যেভাবে দেয় সেভাবে রিভিশন দিয়ে চলে যাও। বাকিটা তোমরা দেখো যে ইনশাল্লাহ তোমরা কিন্তু অবশ্যই ভালো নাম্বার করতে পারবে।